নমস্কার সবাইকে আর স্বাগতম আপনাদের সবাইকে পঠন পাঠনে। আপনারা জানেন যে আমরা একটা ভিডিওর সিরিজ চলছে যেখানে আমরা কনসেপ্ট টকের টপিকসগুলো দেখছি, যেগুলো আমরা একটু ডিটেলসে জানার বোঝার চেষ্টা করছি, তাই না? তো আমাদের আজকের যেটা টপিক সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদের সবার কাছে এবার রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন, আমি এর জন্য বলছি না যে শুধু ভিউজ হোক, তাই না? আপনাদের এর জন্য বলছি যে আপনি যদি এই টপিকটা ভালো করে বুঝে যান, ভালো করে যদি জিনিসগুলো একটু দেখেন, মানে আমরা লজিক্যালি জিনিসগুলো দেখার চেষ্টা করব। টপিকটা কোন টপিক নিয়ে দেখুন, লিখে রেখেছি ডিপ্রেশন অ্যান্ড সুসাইড, যেটা এখনকার সোসাইটিতে সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জিং বিষয়। কেননা দেখুন, আমরা না প্রত্যেক দিনই কিছু না কিছু পরিমাণ ডিপ্রেশন, আপনি হোক বা আমি হই, আমরা এই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই। এবার যখন এই ডিপ্রেশনের সিচুয়েশনটা নেক্সট লেভেলে মানে এক্সট্রিম লেভেলে চলে যায়, তখন একজন মানুষ সুসাইডের থটসের মধ্যেও চলে আসতে পারে। তো এই ভিডিওতে আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই বা মোটিভেশনাল কোনো ডায়লগস দেব না, তাই না? আমার এখানে এইগুলো ডিসকাশন করার উদ্দেশ্য এটাই, আমি বলছি সমস্ত কিছু। আমার এই ভিডিও ডিসকাশন করার উদ্দেশ্য এটাই যে এরকম অনেক স্টুডেন্টস আছেন এবং আমি অনেককেই দেখেছি, নিজের অনেক লোকও রয়েছেন যারা ডিপ্রেশন হোক বা সুসাইডাল থটস হোক, এগুলোর মধ্যে দিয়ে যায়। তো আমরা একটু লজিক্যালি একটু ভালো করে বোঝার চেষ্টা করব যে আচ্ছা, কেন ডিপ্রেশন আসে আর কেন এই সমস্ত থটস আমাদের মধ্যে আসে এবং কিভাবে আমরা এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি। এবার অনেকের মনে হতে পারে যে আমি তো ভীষণ ইন্টেলিজেন্ট, আমার এই সমস্ত জিনিস হয় না। সবারই হয় কম বেশি, তাই না? আমরা প্রত্যেকটা জিনিস এক্সাম্পল সহকারে, পুরো কনসেপ্ট সহকারে বোঝার চেষ্টা করব যে এর পেছনে কি কি রিজনস রয়েছে। পুরো আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধুমাত্র ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, তার আগে আমি বলে নেই যে এই যে টপিক রয়েছে, এই টপিকটা আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে হাউ টু কোপ আপ উইথ দি ডিপ্রেশন কি করে আমরা সলভ করব, এগুলোর মোটিভেশনাল ভিডিওস আপনি ইউটিউবে পেয়ে যাবেন, তাই না? কিন্তু আমার বলার উদ্দেশ্য এটাই যে দেখুন, এই যে টপিক রয়েছে না ডিপ্রেশন বা সুসাইড, এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক স্টাডিজ আছে। ওগুলোকে যদি আপনি পড়েন, ওগুলোকে যদি আপনি ইউটিউব থেকে হোক, গুগলস থেকে হোক, চ্যাট জিপিটি থেকে হোক, যদি আপনি পড়েন, আপনি যদি একটু বুঝে যান, তাহলে এর পরবর্তীকালে যদি আপনার লাইফে এরকম কোনো ডিপ্রেশন বা ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, তাহলে খুব সহজেই আপনি সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন, সম্পূর্ণ জিনিস আপনি দেখতে পাবেন। দেখুন, এবার কোয়েশ্চেন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু মানে ব্যাপারটা দেখুন যে দেখুন, আমি অনেকগুলো ফটোস লাগিয়েছি। আমাদের মধ্যে অনেক ইন্টেলিজেন্ট লোকজন আছেন, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে রয়েছেন, তাই না? এবার ট্যালেন্টেড সুশান্ত সিং রাজপুতও ছিলেন না, ওনার টাকার অভাব ছিল না, সুনামের অভাব ছিল, খুব কম এজ, কিন্তু উনিও তো সুসাইড করেছেন। তো কোন সিচুয়েশন ক্রিয়েট হয় অ্যাকচুয়ালি, কোন এক্সট্রিম সিচুয়েশন চলে আসে যে সেই পরিস্থিতিতে একজন মানুষ এই জিনিসটা করেন? আর সব থেকে বেশি দেখা যায় স্কুল কলেজ স্টুডেন্টসদের মধ্যে, ইয়াংস্টার্সদের মধ্যে, তাই না? এগুলো কেন ঘটে দেখবো, আর এগুলো থেকে ওভারকাম কি করে করব, সেগুলো আমরা একদম পুরো ডিটেলসে ডিসকাশন করব। তো চলুন আজকের টপিক আমরা স্টার্ট করি। তো দেখুন, এবার কোশ্চেন হচ্ছে যে আমি আপনাদের কেন এই টপিক সম্পর্কে বলতে পারবো। দেখুন, আমি কোনো সাইকোলজিস্ট নই বা আমি কোনো ডক্টরও নই, কিন্তু হ্যাঁ, যেটুকু জিনিস দেখুন আপনারাও কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আপনাদের কাছে অত হয়তো সময় নেই, আপনারা হয়তো অন্য কোনো এক্সামসের জন্য পড়াশোনা করেন, অনেকগুলো সাবজেক্টস পড়তে হয়। আর আমার কাজ শুধু পড়া নয়, পড়তে হবে, রিসার্চ করতে হবে, স্টুডেন্টসদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করতে হবে, এটাই আমার কাজ। তো সমস্ত কিছু ইন্টারনেটে বুকসে অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো আমি পড়ে ইউটিউবের ভিডিও দেখে সমস্ত জিনিস এক জায়গায় করে আপনাদের সামনে শুধু আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি, তাই না? দেখুন, এছাড়াও কি, যখন আমি ইউপিএসসি পড়তাম তখন আমার অপশনাল সাবজেক্ট ছিল সোশিওলজি। তো সোশিওলজিতে সুসাইডকে অনেক মানে ডিপলি পড়ানো হয়, অনেক ডেপথে গিয়ে পড়ানো হয়। আর আমি সোশিওলজি বিকাশ রঞ্জন স্যারের কাছে পড়েছি, ট্রাম্প আইএসে। এছাড়াও জিএস 4 বলে ইউপিএসসিতে একটা সাবজেক্ট হয়, এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। সেখানেও যে সুসাইডের যে এথিক্যাল ডিলেমা হোক, এই সমস্ত জিনিস আছে, সেগুলো টুকটাক পড়ে একটু রিসার্চ করে তো আপনাদের সামনে আমি এই ভিডিওটা প্রেজেন্ট করছি। ওকে, সো লেটস স্টার্ট। তো আমরা দেখুন,
প্রথমে দুটো জিনিস আমরা দেখতে পেলাম। এক নাম্বার ওয়ান হচ্ছে ডিপ্রেশন। প্রথম ওয়ার্ড যেটা আপনারা দেখবেন সেটা আছে ডিপ্রেশন, আর সেকেন্ড ওয়ার্ড যেটা রয়েছে সেটাকে হলো সুসাইড। ওকে, এবার আমরা কোথা থেকে স্টার্ট করবো, আর এটা ভীষণ ইম্পর্টেন্ট কেন? দেখুন, আপনি যদি কিছু বছর ধরে মানে খেয়াল করেন তাহলে দেখবেন আমি এজ 18 হোক, 20+ হোক, 30 হোক, 60 ইয়ার এজ হোক, সবারই ডিপ্রেশন আসে। কারো অল্প আসে, কারো বেশি আসে, কিন্তু আসে তো সবারই। এবার কোন একটা বাচ্চা আছে, স্টুডেন্টস আছে, স্কুল কলেজে পড়ছে, তো তাদের কিছু ঘটনা ঘটলো, তারা ডিপ্রেশনে চলে আসলো। ঠিক আছে, আমরা কথায় কথায় বলে দিই, আরে তুই তোর ডিপ্রেশনে চলে গেছিস, এতটা দুর্বল তুই। অ্যাকচুয়ালি সিচুয়েশনটা অতটা সহজ নয়, তাই না? তো দেখো কি বলছে, আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি? অ্যাকর্ডিং টু এনসিআরবি, আমি যেগুলো কথা বলবো, যে সমস্ত জিনিস বলবো, সেগুলো আমি নিজের মুখ থেকে মানে নিজের মন থেকে কিছু বলবো না। সেগুলো জিনিস রিপোর্টে স্টাডি হয়েছে, কোনো বইয়ে রয়েছে, বা যে কোনো জায়গা থেকে আমি ইনফরমেশন নিয়ে তবে আপনাদের সামনে বলছি কিন্তু। ওকে, তো অ্যাকর্ডিং টু এনসিআরবি কি? এনসিআরবি হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো কি করে, 2022-তে 2022-এ একটা রিপোর্ট বের করে। 2022-এ রিপোর্ট বের করে বলে যে ইন্ডিয়াতে 1,70,924 এতজন মানুষ, বুঝা গেল, 1,70,924 জন মানুষ সুসাইড করেছে। তার মানে কি, যে এটা কোনো নর্মাল ইস্যু নয়, এটা ভীষণ মানে টাফ সিচুয়েশন। তো এটা থেকে আমরা কিভাবে বেরোতে পারি? এই 1,70,924 রয়েছে, এটা বললাম 2022-তে। যদি আপনি ইন্ডিয়াতে ডেইলি দেখেন, এভারেজ ডেইলি যদি আপনি ইন্ডিয়াতে সুসাইড কেস দেখেন, তাহলে ডেইলি হচ্ছে সুসাইড কেস আপনি পেয়ে যাবেন 468 জন লোক সুসাইড করছে, যার মধ্যে শুধু স্টুডেন্টই হচ্ছে 36 জন। মানে প্রত্যেক দিন 36 স্টুডেন্ট সুসাইড করছে। আর এই যে বললাম সুসাইডের কেস, এর মধ্যে 71% মেল, মানে ছেলেদের পরিমাণ বেশি, এবং 29% ফিমেল, মেয়েদের পরিমাণটা কম। এগুলো আমরা ডিসকাস করবো যে ছেলেরা কেন বেশি সুসাইড করে, মেয়েরা কেন নয়। আমার কোশ্চেন হচ্ছে যে এই যে 36টা স্টুডেন্ট রয়েছে না, তার তো ফ্যামিলি আছে, তার তো বাড়ি আছে। প্রত্যেকদিন 36 জন স্টুডেন্ট সুসাইড করা মানে, এটা যদি আমার ফ্যামিলির সাথে কারো হতো, আমার যদি ভাই বোনের সাথে হতো, আমার যদি এই যে আমার এত ভালো ভালো ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের সাথে যদি হয়, তাহলে আমার তখন কতটা মেন্টাল, আমিও ডিপ্রেশনে পড়ে যাব, আমিও তখন টেনশনে পড়ে যাব না? তো যাতে এই সমস্ত জিনিস না ঘটে, যাতে তোমরা ভাই বোন দাদা ভাই যারাই ভিডিওটা দেখছো, হ্যাঁ, তো একটা লাইফ চলে যাওয়া মানে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, তো এটা হচ্ছে রিপোর্ট। তো আমরা দেখি যে আচ্ছা কি এমন ঘটছে, কি এমন স্টাডিজ হয়েছে যেগুলো বলছে যে এই যে এত সংখ্যক লোক সুসাইড করছে না, এর পেছনে এই সমস্ত রিজনস গুলো হতে পারে। ওকে, সো চলুন আমরা সেই জিনিসগুলো একটু ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করি। এই জিনিস ব্যাখ্যা করতে গেলে একজন ফেমাস সোশিওলজিস্ট রয়েছেন, ভীষণই ফেমাস সোশিওলজিস্ট, ওনার নাম হলো ইমাইল দারখাইম বলে একজন সোশিওলজিস্ট আছেন। ইমাইল দারখাইম এই সুসাইডটাকে নিয়ে ডিটেলস স্টাডি করেছেন যে কেন সুসাইড হয়। এর জন্য উনি 26,000 সুসাইড কেসকে নিয়ে পড়েছেন। 26,000 সুসাইড কেস নিয়ে উনি স্টাডি করেছেন, এবং 26,000 সুসাইড কেস নিয়ে উনি স্টাডি করার পরে বলেছেন যে আচ্ছা এই যে ডিপ্রেশন রয়েছে না, এই ডিপ্রেশনটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি লিঙ্কড রয়েছে সুসাইডের সাথে। আপনারা ধীরে ধীরে সব বুঝে যাবেন কেন হচ্ছে কি না হচ্ছে। যে ডিপ্রেশন রয়েছে সেটা ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে কার সাথে, সুসাইডের সাথে। ইমাইল দারখাইম বলছেন যে দেখুন, সোসাইটিতে যে সুসাইড হয়, তার মানে ডিপ্রেশন হোক বা শেষে সুসাইডের কোনো কেস হোক,
সেটা কোনো এ নামে পার্সন, মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সন করছে, তাই কি না? কোনো একটা কারোর ডিপ্রেশন হলে কার হবে? কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সনের হবে। কেউ যদি সুসাইড করে তার মানে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন করবে। তো উনি এই স্টাডি করে বলেছেন যে সুসাইডের পেছনে রিজনস হচ্ছে সোশ্যাল ফ্যাক্ট। উনি কি বলেছেন? সোশ্যাল ফ্যাক্ট নামে একটা কনসেপ্ট দিয়েছেন। তো আমরা এই সোশ্যাল ফ্যাক্টটাকে নিয়েও ডিটেলসে আলোচনা করব। ওকে, তো এবার দেখুন যে এইটুকু জিনিস ক্লিয়ার তো? ওকে, তো প্রথমে আমরা একটু ডিপ্রেশনটা পড়ে নিই, ডিপ্রেশন সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেই, তারপর আমরা বাদ বাকি জিনিসগুলো ধীরে ধীরে দেখব। দেখুন, তো প্রথমে আমরা কনসেপ্ট যেটা নেব সেটা হলো ডিপ্রেশন। ডিপ্রেশন এবার সবার অনেকের মনে হবে এগুলো তো জানি আমরা, আমাদের তো রেগুলার ডিপ্রেশন হয়, প্রত্যেকদিনে ডিপ্রেশন হচ্ছে আর প্রত্যেকদিনে ডিপ্রেশন থেকে আমরা উঠে যাই। না, যেটা আমাদের রেগুলার হয় ওটা ডিপ্রেশন নয়, ওটাকে মুড সুইং বলে। আর ওগুলোর পেছনে রিজন দেখো। দেখো ডিপ্রেশন অ্যাকচুয়ালি কি, কেমন, ডিপ্রেশনটা কাকে বলে? ফর এক্সাম্পল যে মনে করো তোমার এ নামে একজন পার্সন আছে, ওকে, সে ডিপ্রেশন আছে, সেটা তুমি কখন বলবে? যদি তোমার বডির কিছু হয়, শরীরের কিছু হলো, না গেলো জ্বর হলো, বডির কিছু হলো, তখন আমরা কি বলি যে আচ্ছা বডিতে আমার কি হয়েছে, জ্বর হয়েছে বা কাশি হয়েছে, তাই না, ফিভার হয়েছে। ডিপ্রেশন কাকে বলে? যখন মনোরোগ, মনের যখন রোগ ধরে তখন ডিপ্রেশন বাংলা কি? মনোরোগ। মনের রোগ ধরেছে, কেমন ধরনের রোগ সেগুলো জানবে। মনোরোগ, তার মানে কোথায় হচ্ছে এটা? মনের ভেতরে। তো এই যে ডিপ্রেশন রয়েছে না, এটা কেন রয়েছে, কিভাবে কাজ করে আমাদের? যদি কোথাও আমাদের কেউ ভালো কথা বলে তখন আমরা খুশি থাকি, ভালো খাবার খেলে আমরা খুশি থাকি, ভালো যদি আমাদেরকে প্রশংসা করে তাহলে আমরা খুশি থাকি। আচ্ছা, আমরা খুশিগুলো থাকছি কেন? এই যে খুশি বা কষ্ট, এগুলোর পেছনে না রিজনস কে বলতো? এগুলোর পেছনে কাজ করেছে হরমোনস। সব কিছু যা রয়েছে এগুলোর পেছনে রিজনস হচ্ছে এই যে হরমোনস গুলো। বোঝা গেল? কে রয়েছে? হরমোনস গুলো। তো যখন তোমার হরমোনসের এইদিক ওদিক হয় না, তোমার কি হয় জানো তো? মুড সুইং হয়। তার মানে মুড যে রয়েছে তোমার, সেই মুড গুলো ডিস্টার্ব হয়ে যায়, আর সেটাকে বলা হয় ডিপ্রেশনে মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডার। যখন তুমি হেল্পলেসনেস বা যখন আপনি হেল্পলেসনেস, একাকিত্ব অনুভব করেন, তখন এই সমস্ত জিনিস হতে পারে। আচ্ছা, হরমোনসের এখানে কি ব্যাপার আছে সেটা দেখ। একটা হরমোন রয়েছে, আপনারা সবাই জানেন আমাদের হিউম্যান বডিতে, তাটাকে কি বলা হয়? যেগুলো, যে হরমোনস গুলো আমাদের খুশি রাখতে সাহায্য করে, তাই না, যেগুলো আমাদেরকে হ্যাপি রাখতে সাহায্য করে, এরকম হরমোনস গুলো আমাদের বডিতে রয়েছে। হ্যাঁ, তো হরমোনস গুলো যেমন একটা হরমোনস রয়েছে যেটাকে বলা হয় সেরোটিন। নেক্সট হরমোন হচ্ছে ডোপামাইন। ডোপামাইন। আচ্ছা, এই যে সেরোটিন রয়েছে না, ডোপামাইন, এগুলোর কাজ কি? সেরোটিন কি করে, যে দেখা গেল তোমার কেউ কোনো কিছু তোমাকে বললো, দেখা গেল কেউ ভালো কথা বললো, কেউ কোনো খারাপ কথা বললো, তাই না, কেউ যদি তোমাকে খারাপ কথা বলে বা কেউ যদি তোমাকে নেগেটিভ কোনো কথা বলে, তাহলে তুমি কি হয়ে যাও? ইমোশনালি ভেঙে পড়ো। ইমোশনালি ভেঙে পড়ো। এবং এই ইমোশন, এগুলো যদি ভালো কথা বলে তখন তোমার কি হয়? গুড ফিল হয়। তো তোমার এই যে ভালো মুড, খারাপ মুড, এটার জন্য রেসপন্সিবল সেরোটিন। ডোপামিন কি করে? তোমার ভিতরে খুশি নিয়ে আসে। যখন তুমি খুশি থাকো না খুব, তখন তোমার ভেতর থেকে ডোপামিন রিলিজ হচ্ছে। যেমন তুমি যদি কালকে তোমার বন্ধুর সাথে কোথাও ঘুরতে যাও, এবার তুমি বিশাল খুশি, তার মানে তোমার ডিপ্রেশনের কোনো কথাই নেই, কারণ তখন অ্যাক্টিভ হয়েছে সেরোটিন, ডোপামিন নামে এই সমস্ত হরমোনস গুলো। ওকে, এরপর আরেকটা হরমোন রয়েছে যেটাকে বলে এন্ডোরফাইনস। এন্ডোরফাইনস হরমোন। এই হরমোনটা কি করে? দেখা গেল বিয়ে বাড়িতে হয় না যে বন্ধু একটু নাচো, একটু নাচো, নাচছে না, না আমার লজ্জা করে, নাচবো না। আরে নাচ। একবার যে জোর জবরদস্তি নাচতে নিয়ে গেল,
জেনারেটর বাজছে তাও নাচছে। তার মানে কি, ও প্রথমে খুশি নয়, তারপরে যেই শুরু করলো তখন যে এনার্জিটা আসে, তখন যে খুশিটা হয়, সেটা কোন হরমোনের প্রভাবে হয়? এন্ডরফিনস হরমোনের নামে হয়। তাহলে এই যে আমাদের শরীরে যে ডিপ্রেশন হোক, মানে মুড ডিসঅর্ডার রয়েছে, এই যে ডিপ্রেশন রয়েছে, এগুলো সমস্ত কিছু, দেখো আমি যে সমস্ত কিছু বলছি আপনাদের, এগুলো একটা সময় গিয়ে সমস্ত কিছু কানেক্ট হয়ে যাবে। তো এই যে এক সাইডে রয়েছে আমাদের হরমোনস, এগুলোর রেসপন্সিবল কি করে দেয়, এগুলোর যদি একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে যায়, তখন আমরা ফিল করি যে আমরা ডিপ্রেশনে রয়েছি, তাই না? ফর এক্সাম্পলস, আমরা যদি এক্সাম্পলস দেখব, আমরা অনেক কিছু প্রুফ সহকারে দেখবো, কোনো চাপ নেই, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা দেখি যে আচ্ছা এটা তো বুঝে গেলাম, তার মানে আমি বলতে চাইছি কারো যদি মুড ভালো থাকে, মুড যদি কারো ভালো থাকে, মুড দেখা গেল ভালো রয়েছে, গুড রয়েছে, তার মানে কি তার হরমোনস গুলো অ্যাক্টিভেট রয়েছে, তার হরমোনস গুলো অ্যাক্টিভেট রয়েছে, হরমোনস গুলো ঠিকঠাক ভাবে কাজ করছে। এবার দেখা গেল কোনো নামে এ নামে কোনো একটা পার্সন রয়েছে, সে এক্সাম দিয়েছে এবং এক্সামে সে ফেল করে গেছে। আচ্ছা, সে যদি পাস করে যেত তাহলে সে ডান্স করতো, তার এন্ডরফিনস রিলিজ হতো, তার বাবা মা তাকে প্রশংসা করতো, তার ভিতরে ডোপামিন রিলিজ হতো, সে আর ইমোশনালি মানে প্রবলেমে পড়তো না, তার মানে তার ভিতরে সেরোটিন হরমোন রিলিজ হতো। তাহলে এগুলো হরমোন যদি অ্যাক্টিভেট থাকতো তাহলে তার ভিতরে ডিপ্রেশন আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যেহেতু সে ফেল হয়ে গেছে, ওর ভেতরে এগুলো জিনিস উৎপন্ন হচ্ছে না, তখন তার ভিতরে এরকম হয় যে সে ফিল করে ডিপ্রেশনের। কিন্তু দেখো, এটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন গিয়ে কখন হবে? যদি 2 সপ্তাহের জন্য এরকম মুড সুইং থাকে, যে একদিন দুদিন রেজাল্ট ভালো হয়নি, কেউ ছেড়ে চলে গেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, এটাকে ডিপ্রেশন বলে না। 1 মাস হয়ে গেল তবু একই রকম রয়েছে, বসেই রয়েছে কালিদাস হয়ে, গান গাচ্ছে আচ্ছা সিলা দিয়া তুনে মেরে পিয়ার, এরকম যদি 1 মাস ধরে চলতে থাকে তাহলে ও ডিপ্রেশনে রয়েছে। আর এরকম যদি কেউ আপনার আশেপাশে থাকে, তার সাথে ইয়ারকেই ঠাট্টা না করে তাকে একজন ভালো কনসালটেন্টের কাছে, মানে হেলথ কেয়ারের কাছে নিয়ে গিয়ে কনসালটেশন করানো উচিত। দেখো, মানুষের সামান্য জ্বর হলে আমরা ডক্টর দেখাই, কিন্তু যখন মানুষের ডিপ্রেশন হয় আমাদের সমাজে বলতে লজ্জা পায় যে আমি ডিপ্রেশনে আছি। কেন? একজন মানুষের ডিপ্রেশন হতেই পারে, আমাদের হার্ট খুব সফট হয়, তাই না? তো কেউ এসে যদি ভেঙে দেয়, ওখানে কি করা যাবে? ছেলে বা মেয়েটা তো টেনশনে একটু প্রবলেমে পড়বে। এগুলো আমরা সলিউশনে ডিসকাস করবো, আমরা শুধু কারণ নয়, এটা কি সলিউশন হতে পারে, আর ওগুলো আমি বলছি না, ঠিক আছে? এখন থেকে তোমরা বুঝে যাবে সেগুলো। দেখো, তাহলে এটুকু বোঝা গেছে, তাহলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। যদি দিনে 1-8 বার ডিপ্রেশনের মতো সিচুয়েশন আসে, মুড যদি সুইং হয়ে যায়, তো আপনি ডিপ্রেশনে নেই। এগুলো সবার সাথেই হয়, আমি দিনে 2-1 বার ডিপ্রেশনে, ডিপ্রেশন তো নয়, মুড সুইং হয়ে যায়, তাই? ডিপ্রেশন কি, একটা জিনিস যদি কন্টিনিউয়াসলি 1 মাস ধরে চলছে, একই রকম রয়েছে, ভাত খাচ্ছে না, ঘুমিয়ে আছে, কান্না করছে ফটো দেখে, তাহলে কি ও ডিপ্রেশনে রয়েছে, কারণ তখন আর এই হরমোনস গুলোতে অ্যাক্টিভেট নেই, ঠিক? ওকে ওকে, চল এবার তাহলে আমরা নেক্সট আসি। এবার বলছেন যে আচ্ছা এর পেছনে রিজনস কি, কারণ কি, কেন আমাদের ডিপ্রেশন সিচুয়েশন আসে? রিজনস ফর ডিপ্রেশন কি কি রিজনস হতে পারে? নাম্বার 1, আর নাম্বার 1 রিজনসকে আমি মন থেকে বলছি না, একজন ভীষণ বড় সোশিওলজিস্ট রয়েছেন, ইমানুয়েল ডারখাইমকে আমরা পুরো যখন ডিপ্রেশন অ্যান্ড সুসাইড আমরা লিঙ্ক করব তখন বুঝবো। তার আগে আপনাদের আমি একটু বলে দেই, দেখুন কোন একজন পার্সন সে যদি ডিপ্রেশনে রয়েছে, এবার মনে করুন এখানে একটা বেড়া রয়েছে, বেড়া মানে একটা ঘেরা রয়েছে, আর এখানে রয়েছে সুসাইড, ওকে? এবার এই যে একটা কোনো এ নামে পার্সনটা, সে ডিপ্রেশনে রয়েছে কি না? সে ডিপ্রেশনে রয়েছে প্রচুর পরিমাণে। এবার এই ডিপ্রেশনটা যখন ও সহ্য করতে পারে না, তখন ধীরে ধীরে এই ডিপ্রেশনের পরিমাণটা এই লাইন পার হয়ে যায়। কারণ ডিপ্রেশনটা হ্যান্ডেল করার জন্য ওর ভেতরে যে ডিফেন্স মেকানিজমটা থাকা উচিত সেটা নেই। কেমন? যেমন আমাদের দেশে কোভিড-19 এসেছিল, কোভিড-19 যেমন করোনা ভাইরাস, তাই না? তা আমরা কি বলছিলাম যখন বলেছিলেন যে দেখো কারো যদি কোভিড-19 হয়, এ নামে কোনো একটা পার্সন রয়েছে, সবার কি করোনা হচ্ছিল না? যার ইমিউন সিস্টেম কম তাকেই করোনা অ্যাটাক করেছিল,
তাই কি না? এবং অনেক লোক মারা গেছে, এবং ইমিউন সিস্টেম যার স্ট্রং তার কিছুই করতে পারেনি করোনা, তাই তো? তার মানে কি, ওই যে করোনার সাথে লড়াই করার যে ডিফেন্স মেকানিজম বডি তাতে তৈরি করে রেখেছিল সেটা বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আমাদের স্কুল কলেজ এডুকেশনে একটা মানে ফল্ট বলতে পারুন আপনারা, এগুলো শেখানো হয় না যে আচ্ছা যখন কেউ আমাদের ইমোশনালি ব্রেক ডাউন করে দেবে, যখন কেউ আমাদের ট্রাস্ট ভেঙে দেবে, যখন কোনো সোসাইটির লোক আমাদের ওপরে এমন কোনো কিছু করবে যেটা আমাকে এই জায়গায় নিয়ে যায়, সেগুলো আমরা কি করে হ্যান্ডেল করব সেটা শেখানো হয় না। তো ওই যে ডিফেন্স মেকানিজমটা রয়েছে এটা কারোর ভিতরে ইনবিল্ট থাকে, কেউ এক্সপিরিয়েন্সের সাথে শিখে যায়। তো কেউ কি করে, এই যে ওর সাথে প্রবলেম ঘটলো ওই ডিফেন্স মেকানিজম দিয়ে এই জায়গাটাকে আসতে দেয় না। কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা খুবই নরম, যারা যাদের একটু যদি কেউ ধমকে কথা বলে, পড়াশোনা করিসনি, কামনা করে দিল, তার মানে ডিফেন্স মেকানিজম কম রয়েছে, তাই না? তো ওই সমস্ত যারা ছেলে মেয়ে রয়েছে তারা এই বড় সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আজ এই ভিডিওটা বানানোর পেছনে না আমার আরো রিজনস রয়েছে। ওকে, আমার নিজের একটা ফ্রেন্ড আছে, ভীষণ ট্যালেন্টেড, ভীষণই পড়াশোনায় ভালো ছিল, খুবই খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ আমি একদিন শুনতে পাই যে ও সুসাইড করে নিয়েছে। মানে অবাক, যে এত ভালো মেয়ে, এত পড়াশোনাতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, কেন ও সুসাইড করে নিল? এরকম সুশান্ত সিং রাজপুত রয়েছেন। এরপরে দেখো সিসিডি মানে ক্যাফে কফি শপের যে সিসিডি রয়েছে তার যে ওনার 60 বছর বয়সে সুসাইড করে নিয়েছে। তার মানে 60 বছর বয়সে একজন সুসাইড ডিপ্রেশনে গিয়ে সুসাইড করে নিতে পারে, একজন পপুলারিটি পেয়ে, টাকা পয়সা পেয়েও। তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু ল্যাক খেয়ে যাচ্ছে না? তো ওগুলো জিনিসে আমরা দেখবো। ফর এক্সাম্পল দেখুন, আমি ইউপিএসসি এক্সাম দিলাম, এবার ইউপিএসসি এক্সামে আমি ফেল করে গেলাম। এবার আমার ভিতরে ডিফেন্স মেকানিজম আছে যে ইটস ওকে, ইটস এ এক্সাম, আমি পাস করতে পারিনি, অন্য কিছু করে নেব। কিন্তু এরকমও তো ছেলে মেয়ে রয়েছে যে ও ভাবছে আমি যদি ইউপিএসসি না কোয়ালিফাই করি তাহলে আমি সমাজকে কি করে মুখ দেখাবো, বাবা মাকে কি করে মুখ দেখাবো। ওই যে ওর ডিফেন্স মেকানিজমটা রয়েছে না, ওটা স্ট্রং নয়। তো আমাদের এগুলো জিনিসই বুঝতে হবে যে আমরা ডিফেন্স মেকানিজম কি করে স্ট্রং করতে পারি। আর দেখো, আমি ঠিকঠাক ভাবে, যেটুকু আমার এজ হয়েছে, আমার পার্সোনাল মনে হয় আমি ঠিকঠাক ডিপ্রেশন বা ঠিকঠাক টাফ মোমেন্টস আমি পার করে নিয়েছি। আমার সাথে কিছু ঘটনা ঘটেছে যার ফলে আমিও এগুলো সিচুয়েশন দিয়ে, এবার আমার জায়গায় আমি জানি না, অনেকেই আপনাদেরও লাইফে আসে, আপনারা খুব সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করে ট্যাকেল করে আপনারা বেরিয়ে যান। তো আমার লাইফেও এসছে, আমার ডিফেন্স মেকানিজম স্ট্রং ছিল। ডিফেন্স মেকানিজম স্ট্রং মানে জিম বডি ফডি ওরকম নয়, মেন্টালি কতটা স্ট্রং, কতটা নলেজ রয়েছে, কি জিনিস তুমি পড়েছো সেগুলোর উপরে ডিপেন্ড করে ডিফেন্স মেকানিজমটা। তুমি লাইফকে কি করে দেখো বা আপনি কি লাইফকে কি করে দেখছেন। তো এগুলো হলো ব্যাপার, ঠিক? আচ্ছা, এবার আমরা দেখি যে আচ্ছা কি বলেছেন এই যে ফেমাস সোশিওলজিস্টরা রয়েছেন, এনারা জানেন তো যে এনারা যেগুলো জিনিস বলেছেন না, ওনারা কোনো একটা জিনিস দেখে কিন্তু এগুলো বলেননি, ওনারা হিউজ স্টাডি করে, পুরো গ্রুপটাকে স্টাডি করে এই সমস্ত জিনিস ওনারা বলেছেন। ওকে, একজন সোশিওলজিস্ট রয়েছেন যেনার নাম হলেন জর্জ হারবার্ট মিড। সব আমি এক্সাম্পল সহকারে বুঝিয়ে দেবো। সোশ্যালজিস্ট আছে, ওনার নাম হলো জর্জ হারবার্ট মিড। হ্যাঁ, জর্জ হারবার্ট মিড উনি বলেছেন যে সোসাইটিতে একটা স্টুডেন্টস হোক, ইন্ডিভিজুয়াল পার্সন, তার যে ডিপ্রেশনের সিচুয়েশন হচ্ছে, উনি কথা বলেছেন, একটাই থিওরি দিয়েছেন, ওটাকে বলে সোশ্যাল ইন্টারাকশন। কি বলে? সোশ্যাল ইন্টারাকশন বলে একটা থিওরি দিয়েছে। উনি বলেছেন এই সোশ্যাল ইন্টারাকশনের ফলে একজন মানুষ আইসোলেট হয়ে যায়, আইসোলেশন ফিল করে, তাই না? সোশ্যাল ইন্টারাকশনে যখন কোনো একজন পার্সন এরকম ফিল করবে, হেল্পলেস, কেমন ফিল করে? হেল্পলেস, হোপলেস, মানে 4-5 বছর ধরে সে কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে, 4-5 বছর ধরে কম্পিটিশন প্রিপারেশন নিয়ে সে যখন সাকসেস পাচ্ছে না,
সে যখন সাকসেসফুল হচ্ছে না, তখন তার মাথায় খেয়াল আসে যে আরে আমি তো এবার হেল্পলেস হয়ে গেলাম, আমি তো হোপলেস হয়ে গেলাম, এই দুনিয়াতে আমি কি আর কিছু করতে পারবো, আমি কি করব, এই যে থট প্রসেসগুলো আসে, তখন একজন মানুষকে কি করে দেয়, আইসোলেট করে দেয়। উনি বলেছেন যে যে সোশ্যাল ইন্টারাকশন রয়েছে, তার মানে আমাদের কি করতে হবে, এগুলো সলিউশন আমরা বলবো। ওকে, তাহলে উনি বলেছেন, জর্জ হারবার্ট মিড বলেছেন যে সোশ্যাল ইন্টারাকশনের ফলেও একজন, আমি এর আগে বললাম কিন্তু হরমেন্সেরও রিজেন্স আছে, আরও রিজেন্স আছেন। এরপর একজন লোক রয়েছেন, একজন সোশ্যালজিস্ট আছেন, উনি উনি আবার একটু আলাদা রকম ভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করেছেন। ওকে, ওনার নাম হলো রবার্ট রবার্ট কে মার্টন। আমি যেগুলো জিনিস বলছি এগুলো দেখবেন কিছুক্ষণ পরে গিয়ে সমস্ত জিনিস কানেক্ট হবে। এই যে রবার্ট কে মার্টন রয়েছেন, ইনি স্টাডি করেছেন, এবং ইনি স্টাডি করে বলেছেন, রবার্ট কে মার্টন উনি বলেছেন যে সোসাইটিতে যে সুসাইড হচ্ছে বা যে ডিপ্রেশনের মতো সিচুয়েশন তৈরি হচ্ছে, একটা ছেলে বা মেয়ে বা যে কেউ করছে, এর পেছনে না একটা বড় একটা নিয়ম আছে, মানে একটা রিজনস আছে। উনি বলেছেন সোসাইটাল 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 স্ট্রাকচার স্ট্রাকচার সোসাইটাল স্ট্রাকচার। ওকে, বা আমরা বলতে পারি সেটাকে স্ট্রাকচারাল স্ট্রেন। উনি যে অ্যাকচুয়ালি ওয়ার্ড বলেছেন সেটাকে বলা হয় স্ট্রাকচারাল স্ট্রাকচারাল স্ট্রেন। আচ্ছা, স্ট্রাকচারাল স্ট্রেন মানে কি? স্ট্রাকচারাল স্ট্রেন মানে উনি বোঝাতে চেয়েছেন যে আমরা না, সোসাইটি আমাদের ওপরে খুব আশাবাদী। আরে এই ছেলেটা ক্লাস 5 ফার্স্ট, ক্লাস 6ও ফার্স্ট, ক্লাস 10তেও ফার্স্ট, ক্লাস 12এও ফার্স্ট, আইআইটির ফার্স্ট এক্সাম দিল, ফেল হয়ে গেল। ও যখন স্কুলে ফার্স্ট হচ্ছিল, এরম এ পার্সন ও ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ফার্স্ট হয়েছে, ও তো নিজের স্কুলের মধ্যেই ফার্স্ট হয়েছে। এবার এখান থেকে যখন ও আইআইটি এন্ট্রান্স এক্সামসের জন্য এক্সাম দিতে যাচ্ছে, তখন ওর মতো অনেক টপার্স বসে রয়েছে, কিন্তু ও যখন ফার্স্ট টাইম ফেল হয়, তখন ওর মনে এটা ভাবতে থাকে যে আমি কি করে সোসাইটিকে মুখ দেখাবো। তো এই যে স্ট্রাকচারাল স্ট্রেন রয়েছে, তার মানে কি সোসাইটাল যে জিনিস, কিছু কিছু জিনিস রয়েছে, সেটাও রিজনস হতে পারে। আমি লাস্টে কনক্লুশনে সব বলে দেবো ডিটেলসে। তাহলে এই দুটো রিজনস বোঝা গেল। আচ্ছা, এবার অনেকের মনে হচ্ছে যে আরও রিজনস আছে, এগুলো রিজনস থরি না, আছে আছে। ওকে, নেক্সট রিজনস যেটা বলেছেন, 3 নাম্বার রিজনস হলো ইমোশনাল। ওকে, এটা সবার সাথে হয়, ইমোশনাল রিজনসের কারণেও একটা মানুষ ডিপ্রেশনের মতো সিচুয়েশনে যেতে পারে। ওকে, ইমোশনাল। ওকে, আচ্ছা, একটা মানুষ ইমোশনাল কখন হয়? যদি তার কোনো কাছের কোনো প্রিয় মানুষ যদি ছেড়ে চলে যায়। কাছের মানুষ কেমন হতে পারে? সেটা ব্রাদার হতে পারে, সেটা সিস্টার হতে পারে, তাই না? কাছের মানুষ কে আর কিভাবে হতে পারে? দেখা গেলো কারোর ডেথ হয়ে গেল, কোনো ফ্রেন্ডস হতে পারে, ভালো নিজের কোনো আপনজন হতে পারে। ইমোশনাল মানুষ আর কখনোই যদি ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপ হলে তো পুরোই দেবদাস, তাই না? ব্রেকআপ হয়ে যায়। ওকে, একটা জিনিস আপনারা এটা বুঝতে পারবেন যে দেখবেন যে আপনি যে ডিপ্রেসড বা এরকম এনজাইটি ফিল হয়, রিজন দেখবেন যে আপনি নিজেই তৈরি হচ্ছে কোনো না কোনো ঘটনার ফলে। তবে আমরা যদি এগুলো জিনিস ঠিক করতে পারি, আমরা যদি একটু একটু করে ঠিক করতে পারি, আমরা যদি জেনেই যাই আগে থেকে যে এই রোগের জন্য মানে এই রোগটার জন্য এই যদি কাজগুলো করি তাহলে এই রোগটা হবে, তাহলে আমরা ওই কাজগুলো করবোই না, তাই না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, কাছের মানুষ বললাম, যেমন ব্রাদার হোক, সিস্টার হোক, কোনো ফ্রেন্ডস হতে পারে। যেমন হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে যে সুসাইড করে নিয়েছিল। ইউপিএসসিতে অনেকবার শুনেছিলাম যারা ইউপিএসসি পড়ছে সুসাইড করে নিয়েছে। আমরা সুসাইড কিন্তু স্টাডি করবো ডিটেলসে। হ্যাঁ, এবার এগুলো কেন করছে? ওই সময়ে আমি বলেছিলাম হরমোনসের খেল আছে, তখন আর আমাদের মন হ্যাপি থাকে যে কেউ একজন ছেড়ে চলে গেল। ও যখন বসেছিল আপনার সাথে বা তোমার সাথে বসে, তো বিশাল ঠাটা মেরে গল্প, বিশাল বাপরে, তখন আমাদের হরমোনসগুলো এত অ্যাক্টিভেট, মানে সেরোটিন, ডোপামিন, এগুলো মানে উপরন্ত বেড়ে যাচ্ছিল। যখনই ছেড়ে চলে গেল, হরমোনস বলছে আমি আর কাজ করবো না, ও কাজ করা বন্ধ করে দেয়। এবার আমাদের মাথার যে মানে মনের যে মানে হরমোনস রয়েছে,
তারা কাজ টাজ বন্ধ করে দিয়েছে। আমাদের তখন মুডটা কি হয়ে গেল, প্রথমে একটু একটু চিন্তা হলো, কারো যদি খুবই ইমোশনালি কানেক্টেড থাকে, যেমন ফর এক্সাম্পল আমি এক্সাম্পল সহকারে বলছি, আমার একটা প্রিয় বন্ধু ছিল, হ্যাঁ, ছোটবেলায় আমরা একসাথে পড়েছি। আর ওর ওর বাড়িতে ও হচ্ছে ভালো স্টুডেন্ট, খুবই ভালো ছেলে, কিন্তু ও যখন মারা যায়, ও সুসাইডে মারা যায় না, ও বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বোঝাচ্ছি ইমোশনাল ব্যাপারটা। যখন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় ছেলেটা, ওর মা ওকে এত ভালোবাসতো, ছোট থেকে এত বড় করেছে, স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে। বাইক অ্যাক্সিডেন্টে যখন মারা গেল না, ওই আন্টিটা মানে মোটামুটি 6-7 মাস 8 মাস তো কারোর সাথে কথা বলতো না, পাগলের মতো হয়ে গেছিল। তার মানে উনি তখন ডিপ্রেশনে ছিলেন। আর ওই ডিপ্রেশনে ওনাকে যদি সাপোর্ট দেওয়ার মতো লোক না হতো, তাহলে উনিও হয়তো অন্য কিছু করে নেওয়ার সিচুয়েশনে চলে যেত। এর জন্য যখন কোনো মানুষ এরকম ডিপ্রেশনে আছে, খুবই প্রয়োজন তার সাথে কথা বলা, তার সাথে গল্প করা, তার সাথে সময় কাটানো। তো এটা হলো ইমোশনালের কারণে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটা টপিক হয় ইউপিএসসিতে, যেটাকে বলা হয় আইকিউ নয়। আইকিউ তো কতটা ট্যালেন্ট, কে কতটা মনে রাখতে পারে, আইকিউর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইকিউ। ইকিউ মানে হলো ইমোশনাল কোয়েশ্চেন্ট, যে একটা মানুষ ইমোশনালি কতটা স্ট্রং। তাহলে একটা রিজনস হতে পারে যে আচ্ছা, একটা ডিপ্রেশনে যদি কেউ চলে যায়, এর পেছনে রিজনস ইমোশনাল রিজনসও হতে পারে। এটার সাথে অনেকে হয়তো কানেক্ট করতে আপনারা পারছেন যে ঠিক তো, কালকে তো বাড়িতে ফোনে তো ঝামেলাই হয়েছিল। চল, তাহলে রিজনস হলো 3 নাম্বার, ইমোশনালস একটা রিজনস হতে পারে। আচ্ছা, নেক্সট রিজনস হতে পারে ফিজিক্যাল। ফিজিক্যাল রিজনসের ফলেও একটা মানুষ এই ক্রিটিক্যাল সিচুয়েশনসে যেতে পারে। কেমন? দেখা গেল অনেকে যায় না, আবার অনেকে চলে যেতে পারে কিছুদিনের জন্য। কারো যদি হেলথ খুবই খারাপ হয়, মানে হেলথ তার এতটাই খারাপ হয়ে গেছে, হেলথ এতটাই খারাপ যে সপ্তাহে সপ্তাহে প্রচুর চেক আপ করাতে হচ্ছে, প্রচুর টাকা খরচ হচ্ছে, তখন একটা মানুষ কিন্তু ডিপ্রেশনের দিকে যেতে পারে। মানে প্রথমে কি হবে, আমি বলেছি ডিপ্রেশন মানে আমাদের যেগুলো হয় সেগুলো ডিপ্রেশন নয়, সেগুলোকে আমরা ইমোশনালি কিছু টাইমের জন্য আমাদের মেন্টাল ডিসঅর্ডার ক্রিয়েট হয়ে যায়, তাই না? তো এবার দেখা গেল কারোর লং টার্ম ধরে হেলথ খারাপ হয়ে রয়েছে, তখন সে হতে পারে যে তার নিজের কথা চিন্তা করে সে ধীরে ধীরে এটা ভাবতে ভাবতে সে এই পর্যন্ত চলে যেতে পারে। ঠিক, ওকে। তাহলে একটা রিজনস হতে পারে ফিজিক্যাল রিজনস হতে পারে। নেক্সট একটা রিজন রয়েছে, সেটাকে বলা হয় সোশ্যাল প্রেশার। সব থেকে ইম্পর্টেন্ট এই ইমোশনাল আর সোশ্যাল প্রেশার, এগুলো সমস্ত কিছু সোসাইটির সাথে লিঙ্ক হবে। আপনি জাস্ট একটু শুনুন, সোশ্যাল প্রেশার। ওকে, আচ্ছা, সোশ্যাল প্রেশার কেমন কেমন ধরনের সোশ্যাল প্রেশার হতে পারে? কোন একটা মেয়ে রয়েছে, এ নামে কোন একটা মেয়ে রয়েছে, তার এজ 21 ইয়ার্স হয়েছে, সে পড়াশোনা করছে, কিন্তু সোসাইটিতে তাকে বারবার বারবার বলা হচ্ছে বিয়ে কেন করছিস না, এতবার বিয়ে কেন ভেঙে যাচ্ছে, কোনো খারাপ আছে মনে হয় নিশ্চয়ই, তাহলে মেয়েটাকে দেখতে সববার ক্যান্সেল কেন হয়ে যায়। এগুলো যদি একটা মেয়ে বারবার শোনে, তবেও তার সোশ্যাল, মানে এটা প্রেশার কি, সোশ্যাল প্রেশার হলো। এক্সাম্পল, আমরা স্কুলে আমার একটা খুব ভালো বান্ধবী ছিল, পড়াশোনায় ভালো, ও কলেজে উঠতে উঠতে আমি কলেজে কলকাতায় চলে যাই, ওইখানকার কলেজেই ভর্তি হয়। তো কিছুদিন পরে শুনি ওর বিয়ে হয়ে গেছে, কিছুদিন পরে শুনি ওর সুসাইডও করে নিয়েছে। হোয়াট ইজ দিস? আমি তখন তো বুঝতাম না যে কি, কিন্তু যখন সোশ্যোলজি বা এগুলো মানে পড়া, তখন বুঝলাম এই যে সোশ্যাল প্রেশার। ওই আমি পরে যে ঘটনাটা শুনেছি, জানি না কতটা সত্য, কিন্তু ঘটনাটা আমি যেটা শুনেছি ও কেন সুসাইড করেছে, অ্যাকচুয়ালি ওর বিয়ে হওয়ার পরে, ও বিয়ে হয়ে কি না, মানে একটা মেয়ে বিয়ে করলেও হাজবেন্ডের বাড়িতে যাবে, ও ঘুরতে এসছে পুজোর সময় ওর বাবার বাড়ি, ওকে, বাবার বাড়ি ঘুরতে এসছে। এবার অনেকদিন বাবার বাড়িতে রয়েছে, কিন্তু অনেকদিন ধরে যায় না শ্বশুর বাড়িতে। তো এই যে আমাদের সোসাইটি রয়েছে, এই সোসাইটি বলতে শুরু করা যায়, কিরে এতদিন ধরে বাবার বাড়ি রয়েছিস, কোনো ঝামেলা টামেলা হয়েছে কোনো? এবার একে যদি বারবার একই কথা বলা হয়, তখন শুধু ও তখন কি ভাবে বলতো, যে আমার জন্য হয়তো আমার প্যারেন্টসকেও এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। ওর ভিতরে তখন সমস্ত নেগেটিভ নেগেটিভ থটসগুলো আসতে শুরু করবে। আর এটা যদি 1 সপ্তাহ পর্যন্ত চলে, আর এর যদি সাপোর্ট সিস্টেম ভালো থাকে, ও তো উঠে যাবে,
কিন্তু যদি একে 2-3 সপ্তাহ যদি কেউ সাপোর্ট না করে, তখন এ ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে। তার মানে ও ধীরে ধীরে ডিপ্রেশনে চলে গেছিল। এবার ওর ডিফেন্স মেকানিজম, ও তো ছোট, ও তো কলেজে পড়ে, ও ডিফেন্স মেকানিজম ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য যে কিকটা দরকার সেটা তৈরি হয়নি। আমার কথা আপনারা মনে রাখুন, বা যারা আমার স্টুডেন্টস ভাই বোন দেখছে মনে রাখুন, জীবনে যত বড়ই প্রবলেম হোক না কেন, এটা আমার কথা বলছেন, এগুলো বলেছেন বড় বড় লোক, যে জীবনে যত বড়ই প্রবলেম হোক এগুলো দিকে যাবে না। মনে রাখবেন, যত বড় প্রবলেম হোক না তার সলিউশন আছে। জীবনে এত বড় প্রবলেম আমাদের লাইফে আসে না যে তার সলিউশন নেই। সলিউশন শুধু খুঁজতে হবে। আপনি টিচারের সাথে আলোচনা করুন, আপনার ভালো যারা কাছের মানুষ তাদের সাথে আলোচনা করলে আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে একদিকে কি হতে পারে, সোশ্যাল প্রেশার হতে পারে। সেকেন্ড রিজন হতে পারে এখানে প্যারেন্টস। প্যারেন্টস মানে নিচে জেনে নয় অজান্তেই এরকম কিছু হয়ে যায়। মানে আমাদের গ্রাম এলাকাতে তো বেশি হয় না, শহর এলাকাতে এটা বেশি পরিমাণে দেখা যায়। কোনো কোনো জায়গায় হয়, কোনো কোনো জায়গায় হয় না। কি হয় যে আচ্ছা, এক্সপেকটেশন অনেক বেশি থাকে নিজের ছেলে বা মেয়ের কাছ থেকে। কেন আমার ছেলে আইএস কেন হবে না, কেন ও ডক্টর কেন হবে না, কেন ও ইঞ্জিনিয়ার হবে না, ওটা ওকেই হতে হবে। ব্যাপারটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আইএস হওয়ার জন্য ওর যে অ্যাপটিটিউড প্রয়োজন, সেই অ্যাপটিটিউডটা কি ওর মধ্যে আছে। এবার ও চাইছে ও ভালো ক্রিকেটার হোক, কিন্তু ওকে জবরদস্তি যদি আইএস বা ইউপিএসসি বা এগুলোতে পড়তে পাঠিয়ে দেওয়া হয়, এবার যখন সে ফেল করে এক্সামে, যখন সে ফেল করে, তখন ও আর সমাজে ভয় পায় আসতে, যে কে জানি কে কি বলবে। ওকে, আর সব থেকে বড় কথা যে লোকে কিচ্ছু ভাবে না, জানো তো, একটা সুন্দর লাইন আছে যে লোক क्या सोचेंगे ये अगर हम खुद सोचने लगे तो लोग क्या सोचेंगे, सोचना তো যাক বাবা। তাহলে কি হলো, 5 নাম্বার আছে সোশ্যাল প্রেশারও থাকতে পারে। কটা বাজে? 4টা বাজে। এরপর আরেকটা রিজনস রয়েছে 6 নাম্বার, যেটাকে বলেছে অ্যালিনেশন। অ্যালিনেশন, এটা আমি বোঝাচ্ছি অ্যালিনেশনটা। অ্যালিনেশন কেমন, এ নামে একজন পার্সন, সে কোনো একটা চাকরি করছে, এর বহুত দিন ধরে চাকরি করছে। তো চাকরি করতে করতে না ওর আর ভালো লাগছে না ওই চাকরি করতে, বিরক্ত হয়ে গেছে, আর সহ্য করতে পারছে না। যেমন ফর এক্সাম্পল, কিছুদিন আগে একটা নিউজ এসেছিল, একজন ইঞ্জিনিয়ার আইটিতে চাকরি করতো, সে সুসাইড করে নিয়েছে। কেন? রিজন ছিল যে তার ওয়াইফ নাকি তাকে অত্যাচার বা এগুলো কিছু করতো। তো ওই সিচুয়েশনটাকে বলা হয় অ্যালিনেশন। ওকে, এছাড়াও কি হতে পারে, 7 নাম্বার রিজনস আমরা অন্যান্য কারণ দেখতে পারি। কম্পিটিশন, কেমন কেমন ধরনের কম্পিটিশন হতে পারে, এ বি সি ডি ই এফ জি এইচ সবাই মিলে একটা কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছে। এবার এখানে হলো কি, এ নামে পার্সনটা সাকসেস হয়ে গেল, ডি নামে সাকসেস হয়ে গেল, সবাই সাকসেস, কিন্তু এ বাদ পড়ে গেল। তখন হতে পারে যে সে কিছু সময়ের জন্য টেনশনে ভুগতে পারে। এবার যখন এটা লং টার্ম পর্যন্ত চলবে, তখন ডিপ্রেশনের শিকার হয়ে যাবে। তাহলে আপনারা এইটুকু দেখে তো বুঝতে পারলেন যে কিভাবে আমরা হ্যান্ডেল করবো সিচুয়েশন, সেগুলো তো দেখবো যে কিভাবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায়। ওকে, ডিপ্রেশন নর্মাল ব্যাপার, কোনো টাফ ব্যাপার নয়। কারো যদি হয় নর্মাল, কথা বলতে হবে শুধু, ঠিক আছে, ভালো কোনো চেনা জানা লোকের সাথে। এবার আমাদের যেটা মেইন টপিক আজকের, সেটা হচ্ছে সুসাইড। ওকে, তো মানে আমি টপিকে যাওয়ার আগে, মানে ডিটেলসে যাওয়ার আগে আমি একটা কথা বলে নেই। সেটা হলো যে একজন খুব সুন্দর শায়ার আছেন, উনি একটা খুব শায়রি বলে গেছেন, খুব ভালো। কেউ যদি আজকে কাউকে থাপ্পড় মেরে দেয়, তাহলে দেখা যায়, মানে সুসাইড ইমাইলদারকে আমি বলেছিল না সোশ্যাল ফ্যাক্ট, আমি বোঝাবো সোশ্যাল ফ্যাক্ট, শায়রিটা আরো ভালো করে তো বুঝতে পারবেন। তো একজন শায়ার আছে, উনি যখন কেউ যদি এখন মার্ডার করে, কেউ কাউকে মার্ডার করে দিল, মার্ডার, তাহলে একজন দেখলাম যে ও ওকে মার্ডার করেছে, ওকে থানায় নিয়ে চলে গেল, তাই না? কেউ যদি এবার নিজেই নিজেকে মেরে দেয়, নিজেই নিজেকে মেরে দিল, ভালো লাগছে না, প্রবলেমে ঝামেলায়, তাহলে কে ক্রাইমটা করলো এটা খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় কি? পাওয়া যায় না। একজন ভালো শায়ার আছেন, উনি বলেছেন, দিখাই দে और ना दे, दिखाई दे और ना दे पर शामिल जरूर होता है, दिखाई दे और ना दे पर शामिल जरूर होता है,
हर खुद खुशी के पीछे दरअसल हत्यारा शामिल जरूर होता है। ওকে, তো কিছুক্ষণ পরে আমরা এটার মানে আরো ডিপলি বুঝে যাব। তো চলুন আমরা একটু দেখে নেই যে অ্যাকচুয়ালি সুসাইড কি। মোটিভেশন আমি দিচ্ছি না, মোটিভেশনাল ভিডিও নয়, আপনারা এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন। আমরা জাস্ট একটু লজিক্যালি ব্যাপারগুলো দেখছি, আপনার ভাই বোন যারা আছে তাদের সাথেও শেয়ার করে দেবেন, যাতে বাই চান্স কার জীবনে কখন কোন মোমেন্টস আসে বলা তো যায় না, হয়তো এই ভিডিওটা দেখলে তারা হয়তো সাহস পাবে একটু হলেও। আর এক দুজন স্টুডেন্টও যদি একটু উপকৃত হয় তাহলে ওটাই আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। ওকে, তো দেখুন যে এই যে ওয়ার্ড রয়েছে সুসাইড, এই ওয়ার্ডটার দিকে ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে এই ওয়ার্ডটা দুটো ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে। একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এটা তৈরি যেটাকে বলে সুই, আর একটা বলে সাইড। এই যে সাইড ওয়ার্ড রয়েছে, এই সাইডের মানে হলো হত্যা। ফ্রেঞ্চ ওয়ার্ডে সাইড মানে হচ্ছে হত্যা, সুই মানে হলো নিজ। কেউ যদি নিজেই নিজের জীবন নিয়ে নেয় তখন ওটাকে বলে সুসাইড। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি জেনোসাইড, বলি না জেনোসাইড, জেনোসাইড মানে কি গণহত্যা, যেমন হিটলার ছিল সবাইকে মারত, তাই না? যেমন একটা ওয়ার্ড রয়েছে পেস্টিসাইড, পেস্টিসাইড মানে কি, যেমন দেখা গেলো বেগুনে পোকা লেগে গেছে, তো পোকাটাকে মারতে হবে, তো ওর জন্য কি ইউজ করি, পেস্ট ইউজ করি, ওটাকে বলে পেস্টিসাইড। জেনোসাইড সেরকম ওয়ার্ড রয়েছে সুসাইড, নিজ হত্যা। ওকে, তো এই সুসাইডটাকে স্টাডি করা হয়েছে। কে স্টাডি করেছে আমি বললাম, ইমাইল দারখাইম। ইমাইল দারখাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোস্ট ফেমাস বলো বা নলেজেবল বলো, ভীষণই ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি, একজন সোশিওলজিস্ট। উনি 26,000 সুসাইড কেস স্টাডি করেছেন, 26,000। উনি স্টাডি করে বলেছেন যে সুসাইডের পেছনে সোশ্যাল ফ্যাক্ট রয়েছে। কি রয়েছে? সোশ্যাল ফ্যাক্ট। আর এই সোশ্যাল ফ্যাক্টটা বোঝাতে গিয়ে উনি কি করেছেন দেখো, এক্সাম্পলস দিয়েছেন। এক্সাম্পল দিয়েছেন, আমি ওটাকে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে 3টে লোকেশন রয়েছে, এ নামে একটা লোকেশন, বি নামে একটা লোকেশন, অ্যান্ড সি নামে একটা লোকেশন। এর চলছে 2000, আমি এক্সাম্পল, হ্যাঁ, উনি কি বোঝাইছেন 2020, 2021, 2022 অ্যান্ড 2023। ওকে, উনি এটা পেয়েছেন যে এ নামের সিটিতে, এ নামে যে শহরটা রয়েছে বা এ নামে জায়গা রয়েছে, 2020-তে এখানে সুসাইডের সংখ্যা ছিল 70, 2021-এ এখানে হয়ে যায় 68, 2022-এ হয়ে যায় 71, 2023-এ হয়ে যায় 74। এই বিনামে প্লেসে দেখেন যে 150 জন, 148 জন, 149 জন, 154 জন। সিনামে জায়গাতে দেখেন 250 জন, 245 জন, 246 জন, 252 জন। ওকে, তো ইনি একটু খুঁজে পান, উনি একটা প্যাটার্ন লক্ষ্য করেন। উনি দেখেন যে এ নামে প্লেসে যত সুসাইড হচ্ছে সেখানকার সংখ্যাগুলো জাস্ট 1, 2, 5টা কম, 70, 68, 71, 74। এরকম দেখতে পাচ্ছে না যে এক বছর 2020-তে 70 হলো, 2021-এ গিয়ে 100 হয়ে গেল। উনি একটা পার্টিকুলার জায়গায় দেখছেন যে এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। উনি বি নামে প্লেসে দেখলেন যে কোনো জায়গায় যদি 150 জন সুসাইড করছে, তার মানে 148 জন, 149 জন, 154 জন, মানে একই সার্কেলে থাকছে। উনি সি নামে দেখলেন যে 250 জন 2020-তে, 2045-এ হচ্ছে, 21-এ হচ্ছে, 2021-এ 245, 246, 252। তো উনি প্যাটার্ন লক্ষ্য করে বলেন যে যদি কোন একজন পার্সন নিজে রেসপন্সিবল হতো সুসাইড করার জন্য, তাহলে এগুলোর যে সংখ্যা রয়েছে এগুলো 19-20 হতো, তাই না? কিন্তু উনি বলছেন যে না, এর পেছনে সোশ্যাল ফ্যাক্ট রয়েছে, এর পেছনে শুধু একটা রিজনস নেই, এর পেছনে অনেক রিজনস মিলে কাজ করছে। বোঝা গেল? এটাকে বলে সোশ্যাল ফ্যাক্ট। ফ্যাক্টটা কি? সোশ্যাল ফ্যাক্টটা কি? যে সুসাইড যদি কোনো একটা রিজনসের ক্ষেত্রে হতো তাহলে তো একই সংখ্যা থাকতো না। এখানে 70 জন হলো, তার পরের বছর কি করে সম্ভব যে 68 জন হবে, 100 জন হয়ে যেত, 150 জন হয়ে যেত ওই জায়গাটাতে? এরকম হয় না।
তার মানে এই সোসাইটিতে এই জায়গাটাতে একটা প্যাটার্ন ফলো হচ্ছে, এখানেও একটা প্যাটার্ন ফলো হচ্ছে। আর এগুলো সমস্ত কিছু স্টাডি করার পর উনি সোসাইটিকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছেন। ক্যাটাগরিতে ভাগ করেছেন, 3টে ক্যাটাগরিতে ভাগ করেছেন। উনি প্রথম যে সোসাইটিকে ভাগ করেছেন ওটাকে বলা হয় ইগোইস্টিক সোসাইটি। কি বলেছেন? ইগোইস্টিক সোসাইটি। সেকেন্ড বলেছেন অল্টুইস্টিক সোসাইটি। আরেকটা বলেছেন অ্যানোমিক সুইসাইড। উনি 3টে ভাগে সুসাইডকে ভাগ করেছেন। এখনকার দিনে নর্মাল মানুষ, আমি যেগুলো এক্সাম্পলস দিলাম, সুশান্ত সিং রাজপুত স্যার, কত ইয়াং, কত মানে ড্যাশিং স্টাইলিশ ছেলে সুসাইড করে নিল। রেসপন্সিবলকে সেটা তো পরের কথা। যদি আমরা ইমাইল দারখাইমের কথা ভাবি, উনি বলেছেন এর পেছনে সোশ্যাল ফ্যাক্ট রয়েছে, তাই না? दिखाई दे और ना दे पर शामिल जरूर होता है, हर खुदकुशी के पीछे दरअसल हत्यारा शामिल जरूर होता है। দেখা যায় না, তো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি রেসপন্সিবল তো আছে। তো উনি 3 ধরনের সুসাইডের কথা বলেছেন। এখন যে সুসাইডটা হয়, যেগুলো মানে ভুলবশত করে ফেলে, সেটা হলো ইগোইস্টিক সুসাইড। ইগোইস্টিক সুসাইড মানে ইগোর ফলে করে দিল, ওরকম নয়। আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে স্টাডি করব। ওকে, তো আমরা একটু দেখে নেই সুসাইডের আগে যাচ্ছে অ্যাকচুয়ালি মৃত্যু কি, হত্যা কি। ওকে, তো দেখ একটা কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট বলে, আমরা আসছি সব কিছুতে। একটা দেখুন, মানে আপনি যখন আপনি বললাম যে আমি চিকেন বা মাটন আপনি খাবেন, আমি বললাম দেখুন আমি মটন খাওয়াবো, আর কিন্তু 5 মিনিটে রান্না করলে আমার খেতে হবে, কেউ খাবে? খাবে না। ভালো করে পাকাতে হবে, মশলা দিতে হবে, এন্ডে গিয়ে তবে টেস্ট লাগবে। তো আমরা এখনো শেষে যাইনি, শেষে গেলে তখন আপনি অটোমেটিক কানেক্ট করতে পারবেন। ওকে, হ্যাঁ, আরও আপনি মজা পেয়ে যাবেন। দেখুন সিনেমার মতো টুইস্ট পেয়ে যাবেন। মানে আমি আশা করছি, আমি জানি না আপনাদের কেমন লাগছে, কেমন লাগবে আমি তো জানি না, কিন্তু মনে হয় ঠিকঠাক আপনারা হলেও তুলে বুঝতে পারবেন। হ্যাঁ, টুইস্ট আছে স্যার লাস্টে, ঠিক। হ্যাঁ, ধন্যবাদ। সেকেন্ড দেখো, এবারে আমরা দেখি একটা কনসেপ্ট হয় যেটাকে বলি আমরা ইউথেনেশিয়া। হ্যাঁ, THA, ইউথেনেশিয়া। অ্যাকচুয়ালি ইউথেনেশিয়া মানে কি বলতো? ইউথেনেশিয়া মানে হলো যে সে মরতে চায় না, মানে সে সুসাইড করছে না, নিজ হত্যা নয়। ইউথেনেশিয়া এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। কেমন সিচুয়েশন? মনে কর, ফর এক্সাম্পল, একটা ছেলে বা মেয়ে, মানে ছেলে 140 কিলোমিটার/আওয়ারে বাইক চালাচ্ছে। বাইক চালাতে গিয়ে সে বাই চান্স অ্যাক্সিডেন্ট করে বসলো। এবার অ্যাক্সিডেন্ট করার পর যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওই এতটা পেইনফুল প্রসেসের মধ্যে রয়েছে, এতটা যন্ত্রণা অনুভব করছে, ওর বেঁচে থাকার আর ইচ্ছা নেই। বলছে ডক্টর আমি বাঁচতে চাই না, আমি এত কষ্ট সহ্য করতে পারছি না, আপনি আমাকে এমন কিছু দিন মেডিসিন যাতে আমি মারা যাই। তখন তাকে বলা হয় ইউথেনেশিয়া। ইন্ডিয়াতে ইউথেনেশিয়া নেই, ইন্ডিয়াতে অ্যাক্টিভ ইউথেনেশিয়া নেই, ইন্ডিয়াতে নেই। প্যাসিভ ইউথেনেশিয়া রয়েছে। আমি বোঝাচ্ছি কি, অন্যান্য কান্ট্রিতে অ্যাক্টিভ ইউথেনেশিয়া রয়েছে, আমাদের দেশে নেই। এমন কোন একটা মেডিকেল সিচুয়েশন যদি কোনো পার্সনের ক্রিয়েট হয়ে যায়, যদি ফ্যামিলি মেম্বারের, ডক্টরের মনে হয় যে এ শুধু শুধু কষ্ট পাচ্ছে, একে মেডিসিন দিয়ে যদি মারা যায় ও ভালো থাকবে, মানে যন্ত্রণাটা পাবে না। কিন্তু আমাদের দেশে যেহেতু অ্যাক্টিভ ইউথেনেশিয়া নেই, প্যাসিভ ইউথেনেশিয়া রয়েছে, এর জন্য ওই কেসে কি করে, ডক্টরের একটা টিম বসবে, সেই টিম ডিসকাশন করার পরে, মানে ফ্যামিলি মেম্বার্সের থেকে ডিসকাশন করার ফলে তবে ইউথেনেশিয়া করা যায়। মানে ইউথেনেশিয়া এমন একটা সিচুয়েশন, মেডিকেল ইমার্জেন্সি হয়ে গেল, ভীষণ কষ্টদায়ক, দেখ কারোর বডি আগুনে পুড়ে গেছে,
ওকে ট্রিটমেন্ট করলে ও ও থাকতে পারছে না, ও ছটফট করছে। সেই টাইমে যদি কেউ জীবন স্বেচ্ছায় বলে যে আমি আর বাঁচতে চাই না, তখন তাকে ইউথেনেশিয়া দেওয়া। এগুলো কনসেপ্ট দরকার আছে, আমি যার জন্যই বলছি। আর দেখুন আমি যত কিছু বললাম এগুলো বুকস আপনারা পেয়ে যাবেন, আমি বলে দিয়েছি। ইন্ডিয়ান, যদি আপনি সোশিওলজির বই পড়েন, সোশিওলজির বইও আপনি এগুলো ডিটেলস স্টাডি পাবেন। আপনি যদি ইউটিউবে অনেক রিসার্চ করেন পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন, অনেক জায়গাতে এগুলো আপনারা পেয়ে যাবেন। শুধু ওটাকে আমি এক জায়গায় করে আপনাদের কাছে বলছি। নাম্বার 2 যেটা হয় ইউথেনেশিয়ার পরে, যেটাকে বলা হয় থটফুল সুসাইড। এটাও কিন্তু এক ধরনের সুসাইডই হলো, তাই না? এটাও তো নিজ হত্যাই না, নিজেই তো হত্যা করলো, ডক্টরকে নিজেই বললো যে স্যার আমি আর থাকতে পারছি না, তাহলে এটাও কি এক ধরনের সুসাইড? ওকে, এরপরে কি বললাম? থটফুল সুসাইড। আচ্ছা, থটফুল সুসাইড কেমন, কি এটা থটফুল সুসাইডটা কি? এক্সাম্পল, অস্ট্রেলিয়াতে একজন পার্সন ছিলেন, অস্ট্রেলিয়াতে, যার 80-90 ইয়ার এজ হয়ে গেছে, 80+ ওনার এজ হয়ে গেছে। তো উনি বললেন অস্ট্রেলিয়া থেকে উনি চলে গেলেন ও সুইজারল্যান্ডে বা অন্য কোনো কান্ট্রিতে উনি চলে যান। উনি অস্ট্রেলিয়া থেকে সুইজারল্যান্ডে যান ঘুরতে। তো উনি বলেন ফ্যামিলি মেম্বারকে, ডক্টরদেরকে, যে দেখো আমার মনে হয়, মানে এই যে এই লোকটা রয়েছেন উনি বলেন যে আমার মনে হয় যে আমি যথেষ্ট জীবন আমার বেঁচে নিয়েছি, আমার জীবনে যা শখ ছিল আমি পূরণ করে নিয়েছি, আমি নিজেও বিয়ে করে নিয়েছি, আমি জীবনে আনন্দ ফুর্তিও করে নিয়েছি, আমার ছেলে মেয়েরও বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে মেয়ের তাদের যে ছেলে মেয়ে আছে তাদেরও মুখ দিয়ে দিয়েছি। আমার জীবন, আমি চাই যে আমি আর বাঁচবো না, আমি স্ব ইচ্ছায় এখন আমার জীবন ত্যাগ করতে চাই। তার কোনো তো মেডিকেল এমার্জেন্সিও নয়, ক্রিটিক্যাল সিচুয়েশন, তার জীবন স্যাটিসফাই হয়ে গেছে যে আমি স্যাটিসফাই আমার জীবন নিয়ে, তখন ওটাকে বলা হয় থটফুল সুসাইড। ওকে, নাম্বার 3 যেটা রয়েছে থটফুল সুসাইডের পর, একটা হয় যেটাকে বলা হয় রিলিজিয়াস স্পিরিচুয়াল সুসাইড। রিলিজিয়াস স্পিরিচুয়াল সুসাইড, লাস্টে মজা আসবে, হ্যাঁ এগুলো আপনি একটু বুঝে নিন। রিলিজিয়াস স্পিরিচুয়াল সুইসাইড। আচ্ছা, রিলিজিয়াস স্পিরিচুয়াল সুসাইড এক্সাম্পল কি? এক্সাম্পল হলো যে আজ থেকে কিছু বছর আগে দিল্লিতে 5-6 জনের একটা ফ্যামিলি ছিল, আপনারা গুগলে দেখবেন পেয়ে যাবেন রিপোর্ট। 5-6 জন যে ফ্যামিলি মেম্বার রয়েছে, এদের যে সিনিয়র আছে, সিনিয়র মানে যে বাবা রয়েছেন, গার্জেন, এনারা একটা মানে পার্টিকুলার একটা রিলিজিয়ানসে বিশ্বাস করতো, এবং এনার যে বাবা রয়েছে, এনার যে সিনিয়র বাবা, উনি মারা গেছেন। তো ওনার বাবা এনাকে যা বলতো তা এনারা করতো। তো একবার কি হয়েছে, এর স্বপ্ন দেখেছে এর বাবা কিছু একটা করতে বলেছে, এবং বলেছে যদি এই 5-6 জন মেম্বার ওই কাজটা করে তাহলে তাদের জীবন অনেক ভালো হয়ে যাবে। কিন্তু এই কাজটা যখন করতে যায় তখন আর ফেরত আসে না, তারা 5-6 জন মেম্বার একবারে সুসাইড করে নেয়। তাহলে এটা হয়ে গেল রিলিজিয়াস স্পিরিচুয়াল সুসাইড। আরেকটা ঘটনা আছে যেটা হলো ইউএসএতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এক ধরনের সম্প্রদায় রয়েছে, এক ধরনের সম্প্রদায় যে স্পিরিচুয়াল রিলিজিয়নে পার্টিকুলার বিলিভ করেন। ওই সম্প্রদায় এটা বিলিভ করতেন যে ধূমকেতু আছে, ধূমকেতু যখন একদম কাছ দিয়ে যাবে পৃথিবীর, তখন যদি কেউ মারা যায়, কেউ যদি নিজের জীবন নিয়ে নেয়, সুসাইড করে নেয়, তাহলে নাকি স্বর্গে চলে যাবে, মানে এরকম লাভ পাবে। তো ধূমকেতু যখন কাছে আসে, মানে মোটামুটি 40-50 জন লোক নিজের জীবন নিজেই শেষ করে দেয়। তাহলে এটাকে বলা হয় তখন রিলিজিয়াস স্পিরিচুয়াল সুসাইড। ওকে, হ্যাঁ একটু ধর জল খেয়ে নিই একটু। আপনারা দেখুন এরপরে আসবে সব বলবো, একদম কানেকশন হয়ে যাবে, প্লাস সলিউশনও আছে। ইমানদার খান বলেছিল না যে আরেক ধরনের সুসাইড হয় যেটাকে বলে অল্ট্রিস্টিক
অল্ট্রুইস্টিক সুসাইড। অল্ট্রুইস্টিক সুসাইড। আচ্ছা, অল্ট্রুইস্টিক সুসাইডটা কেমন? অল্ট্রুইস্টিক সুসাইড কাকে বলে? এক্সাম্পল, কিছু বছর আগে একটা জায়গাতে প্রচন্ড ভূমিকম্প হয়। কাবা কালার তো দেখছি অটোমেটিক চলছে। ভূমিকম্প হয়, ভূমিকম্প হয়। তো যখন ওই বিল্ডিংটা, আরে এরকম কেন হচ্ছে? যখন ওই বিল্ডিংটা ভেঙে যাবে ভূমিকম্পে, তখন একজন মহিলা থাকে, তাকে আমরা বলতে পারি মা। এই যে মা রয়েছে, তার একটা ছোট ছেলে রয়েছে। তো ওই মাটা বুঝতে পারে যে বিল্ডিংটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। তো মাটা তার ছেলেকে বুকের মাঝখানে এমন ভাবে জড়িয়ে রাখে যে বিল্ডিংটা যখন ভেঙে পড়ে না, মার যে হয়েছে তার নিচে ছেলেটা আটকে যায়। 2-3 দিন পরে যখন রেস্কিউ করা হয়, তখন দেখে যে ছেলেটা বাঁচা আছে। তার মায়ের যে ব্লাড রয়েছে তার মুখে একটু একটু করে যায়, যার জন্য ছেলেটা বেঁচে যায়। এখানে যে তার মাটা রয়েছে না, ইনি যেটা করলেন এটাকে বলা হয় অল্ট্রুইস্টিক সুসাইড। এটাও নিজে জেনে শুনেই করলেন। বেস্ট আরেকটা ভালোভাবে কি বুঝতে পারবেন, যেমন আমাদের দেশের ফ্রিডম ফাইটার রয়েছেন, ফ্রিডম ফাইটার্স, ভগৎ সিং। উনি যদি চাইতেন বাঁচতে পারতেন, কিন্তু নিজের জীবন নিজেই নিয়ে নিছে। কেন? সোসাইটির ভালোর জন্য। কারোর জীবনকে বাঁচানোর জন্য যদি কেউ সুসাইড করে নেয়, তখন ওটাকে বলা হয় অল্ট্রুইস্টিক সুসাইড। তো ইমালদার খান এগুলোকে ভাগ করেছেন। যেমন আমাদের দেশের জওয়ানস রয়েছেন, জওয়ান, তাই না? বিক্রম বাত্রা সিনেমা বেরিয়েছে। উনি কিন্তু কোনো পেশারে নিজের জীবন দেয়নি বা কোনো ডিপ্রেশন, এগুলো দেশের জন্য উনি শহীদ হয়ে যান। বুঝা গেল? এটা তো আমরা বুঝতে পারলাম যে অল্ট্রুইস্টিক সুসাইড কি। সব থেকে যেটা ডেঞ্জার এবার আসে সেটাকে বলা হয় ইগোইস্টিক সুসাইড। আর এখনকার যে দিনকাল চলছে না, ছেলে মেয়ে পড়াশোনা বাদে আজকাল দেখানোর দিকে বেশি ফেমাস হয়ে গেছে। নলেজ নেই, পড়াশোনার সব চপাটে চলে গেছে, কিন্তু দেখাতে হবে যে আমি ভীষণ বড় ব্যাপার। কি হবে? আর এগুলো এগুলো এক্স্যাক্টলি এগুলো রিজেন্সের ফলেই একটা ছেলে বা মেয়ের ডিপ্রেশনে চলে যায়। 5-6 বছর ধরে, আমি যারা এরকম করেন না আমি তাদের কথা বলছি না, আই এম রিয়েলি সরি, ঠিক আছে, বাট আমি তাদের কথা বলছি যারা এগুলো করছে। মানুষের অজান্তে এগুলো জিনিস হয়ে যায় যখন, তখন বুঝতে পারে যে আমি তো ভুল করে দিয়েছি। এর জন্য একটা কথা আছে, হয় দেখে শেখো, না হলে থেকে শেখো। তাহলে সব ইগোয়েস্টিক সুসাইড কেমন? ওপরের যতগুলো কারণ দেখলে ওগুলো বাদে যদি কেউ নিজের জীবন নিজে নিয়ে নেয়, তখন আমরা বলবো তাকে ইগোয়েস্টিক সুসাইড। না ওর ইউথেনেশিয়া হয়েছে, না হেলথের প্রবলেম রয়েছে, না দেশের জন্য, না বাবা মার জন্য, এগুলো কোনো কারণ ছাড়াই যদি কেউ নিজের জীবন নিয়ে নেয়, তখন তাকে বলবো আমরা ইগোয়েস্টিক সুসাইড। এবার আসবে যা কিছু আমি এতক্ষণ ধরে বললাম, এগুলো আপনি একটু মাথায় নিয়ে আসুন। যে প্রথমে বললাম যে ডিপ্রেশন বলে একটা জিনিস আসে আমাদের মাথায়, তাই না? কি আসে? ডিপ্রেশন বলে একটা জিনিস আছে। এই ডিপ্রেশনটা কেন হয়? এটা হরমোনসের কিছু ব্যাপার রয়েছে যার ফলে হয়। কিছু রিজনস আছে, ইমোশনাল রিজনস রয়েছে যার ফলে হয়। কিছু ফিজিক্যাল রিজনস রয়েছে, সেই ফিজিক্যাল মানে হচ্ছে রিজনসের ফলে হয়। এগুলো আপনার মনে আছে? তো এটা আপনি মনে রাখুন। এরপর আমরা দেখলাম যে কত টাইপের সুসাইড হয়। এবার আসি এক্স্যাক্টলি ফর্মে, যে এমন কি সিচুয়েশন হয়ে যায় যে একটা ছেলে বা মেয়ে সহ্য করতে পারে না ওই সিচুয়েশনটা। কিছু মোমেন্টস থাকে কয়েক মিনিটের, ওই মোমেন্টসে যদি কেউ তাকে আটকে দেয় তাহলে আর করবে না।
কিন্তু এই মোমেন্টসটাকে পার করা খুবই টাফ। অ্যাকচুয়ালি এবার যা কিছু আমি পড়লাম সেগুলোকে মাথায় রেখে এবার আমরা দেখি যে ওয়াই সুসাইড হ্যাপেন, সুসাইড কেন হয়, এটা ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। ওকে, এখানে আমরা একজন পার্সন দেখি যার নাম হলো এ। ওকে, এ নামে কোনো একটা পার্সন রয়েছে। এ নামে কোনো একটা পার্সন আছে। এবার এই নামে পার্সনটা কখন সুসাইড সিচুয়েশনে চলে যায় এবং সে সেখান থেকে কি করে বেরিয়ে আসতে পারে সেটা আমরা দেখে নেব। ঠিক, এরপর আমরা সলিউশনও দেখব যে কি হতে পারে। এই নামে পার্সনটা রয়েছে না, কি কি কারণে একজন মানুষ ডিপ্রেশনের সিচুয়েশন আগে যেতে পারে সেগুলো আমরা খেয়াল করি। নাম্বার ওয়ান, হয় তার বাড়িতে গরিবি রয়েছে, প্রচুর পোভার্টি রয়েছে, দারিদ্রতা রয়েছে প্রচুর। হয় তার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, হার্ট ব্রেকআপ হয়েছে। আর এগুলো সমস্ত কিছু আমাদের ইমোশনসের সাথে কানেক্টেড। নাম্বার থ্রি হতে পারে সে কোনো এক্সামে ফেল হয়েছে, ফেলিয়ার কেমন, সে 18 বছরের ছেলে হতে পারে, 60 বছরের ছেলে হতে পারে, 20 বছরের মেয়ে হতে পারে, 24 বছরের মেয়ে হতে পারে, ফেলিয়ার হতে পারে, তাই না? নেক্সট রিজন রয়েছে সোসাইটি। এরপরে আর কি কি রিজনস হতে পারে যে একটা মানুষ ডিপ্রেশনের মতো সিচুয়েশনে চলে যেতে পারে? যদি সে জবলেস থাকে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, জবলেস। নেক্সট রয়েছে কম্পিটিশন। নেক্সট রয়েছে হেলথ ইস্যু, নেক্সট রয়েছে হেল্পলেসনেস। নেক্সট রিজন রয়েছে প্রাইভেসি। এবার আপনি একবার নিজে ভেবে দেখুন যে আপনি যে প্রত্যেক দিনই টেনশনে পড়ে যান, এগুলো রিজনসের ফলেই তো। এরকম আরো অনেক রিজনস থাকতে পারে, ঠিক আছে? যেমন কোনো যদি নিজের আপনজন ডেথ হয়ে যায়, তার মানে এগুলো অনেক রিজনসের ফলে কি হয়ে গেছে দেখুন। এবার ভালো করে বুঝুন, যতগুলো জিনিস আমি বললাম এগুলো জিনিসের ফলে আপনার ভেতরের হরমোনসগুলো অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট হয়। এক্সাম্পল, কোনো ছেলে রয়েছে, এ নামে কোনো ছেলে বা মেয়ে রয়েছে, সে গরিব রেখায় রয়েছে। সে হঠাৎ করে যদি একটা জব পেয়ে যায়, চাকরি পেয়ে যায়, সে খুশি থাকবে, তাই না? তার ভেতরে ওই যে সেরোটিন, তাই না, ডোপামাইন, এগুলো হরমোন রিলিজ হবে, সে শান্ত থাকবে। কিন্তু সে বহুতবার ট্রাই করার পর যখন সে ওই পভার্টি থেকে উঠতে পারছে না, প্রথমে ধীরে ধীরে তার মুড খারাপ হবে, ধীরে ধীরে সে টেনশনে যাবে। এটা যখন ধীরে একদম পুরো ডিপলি 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যাবে, তার মানে ডিপ্রেশনে আছে। ওকে, আমরা দেখবো ডিপ্রেশন সোসাইটি কি করে কনভার্ট হয়ে যায়। ব্রেকআপ, এটা তো ভালো করেই বুঝতেই পারছেন, মানে সব থেকে আজকাল যে রিজনসের কারণে সুসাইড হয়। আমি কি বললাম, প্রত্যেক দিন 36 স্টুডেন্ট সুসাইড করছে। রিজনস কি হতে পারে? এগুলোর ভিতরে রিজনস হবে, তাই না? 36 পার ডে। তো আমার ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য, যদি একজনও বুঝতে পারে যে আরে এগুলো তো আমি ঠিক করতে পারি, জীবনে এত বড় প্রবলেম হয় না যে আমাদের সুসাইড করে নিতে হবে, ওটার হ্যান্ডেল করার থাকতে হবে, তাহলে শুধু হবে। ব্রেকআপ, দেখুন এবার অনেকে বলবে আরে ব্যাখ্যা তো বাচ্চাদের কাজ, ব্রেকআপ হয়ে গেছে এটা ছেলে হয়ে ব্রেকআপ হয়ে তুই কান্না করছিস কেন? করবে না, ওর ভিতরে ইমোশনস নেই, ইমোশন কাজ করে না। রিসার্চ বলছে কেউ যদি কোনো কারণে কষ্ট পায়, শুধু ব্রেকআপে নয়, কারো যদি কষ্ট পায়, এরকম অনেক সিনেমাও আছে, কেউ যদি কষ্ট পায় তাকে কান্না করা উচিত, চেঁচিয়ে। কারো সামনে না করতে পারলে বাইরে গিয়ে কান্না করবে। আর আমি তখন বললাম না 71% ছেলে সুসাইড, 29% মেয়ে। কেন বলো তো? এই যে ছেলেরা না তাদের ইমোশনসটাকে প্রকাশ করে না, নিজেদের বাবাদেরকে দেখবে। মেয়েরা ইমোশনসটাকে প্রকাশ করতে পারে, দেখবো আমরা কিছুক্ষণ পরে। তো এটা তো বুঝলাম। তো কারো যদি ব্রেকআপ হয়ে যায়,
তার সাথে ইয়ার্কি না করে তাকে বোঝা যে ঠিক আছে, ইটস ওকে, ব্রেকআপ হয়ে গেছে তো কি হয়েছে। ওই যে একটা শায়রি আছে না, যে তু নেহি তো কোই আর সে, এখানে একটা জিনিস বলে দেয়, মানে আপাতত আমাদের স্যার যেটা বলতেন, ওকে, স্যার বলতেন যে ব্রেকআপ যদি কারো হয় তো ওরকম করো না, তোমরা এডুকেটেড, যথেষ্ট ভালো ছেলে মেয়ে, যদি কারো ব্রেকআপ হয়ে যায় তো এ নামে কোনো একটা ছেলে সে বি নামে কাউকে পছন্দ করতো, এরকম হতে পারে যে তোমার সাথে কিছুদিন থাকার পরে এই বি নামে মেয়েটার মনে হতে পারে যে তোমার সাথে আর ওর ভালো লাগছে না, হতেই পারে, এটা অস্বাভাবিকের কি আছে। ছেলেটারও হতে পারে যে আমি এর সাথে মিশে যেমন ভেবেছিলাম সেরকমটা নয়, তো আমার মনে হয় আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না, এটা হতে পারে, বা যে কোনো রিজনস হতে পারে, তাই না। তো যখন এরকম কিছু ঘটবে তখন না সিম্পলি সুন্দরভাবে গিয়ে মেয়েটাকে বলে দেয় যে ঠিক আছে, যা সিমরান জিতলে আপনি জিন্দেগি, ভদ্রভাবে করা যায়, তাকে অপমান করে নয়, গালাগাল দিয়ে নয়, তাকে থ্রেটস দিয়ে নয়। এগুলো কিন্তু আমাদের সমাজের, মানে আমাদের ইন্ডিয়ানস কিন্তু এগুলো নয়। একটা ভালো পার্সোনালিটি তৈরি করো, হ্যাঁ, একটু যা করবে একটু লজিক্যালি করো, উটপাটাংভাবে করো না, কারণ তুমি আজকে যা কিছু করবে তার দ্বিগুণ তোমার কাছে ফিরে আসবে। কার্মা ইজ অলওয়েজ ব্যাক। কাউকে ঠকিয়ে, কাউকে নির্যাতন করে, কাউকে কষ্ট দিয়ে যদি তুমি ভাবো যে মহান কাজ করেছো, নয়, যেদিন তোমার কাছে ফিরে আসবে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এর জন্য অলওয়েজ রিমেইন গুড, সাকসেস ফলোস অটোমেটিক্যালি। এবার যদি তুমি বুঝতে পারো যে মেয়েটা চিট করেছে আমার সাথে, কষ্ট তো হবেই। আমি এত, ছেলে হোক বা মেয়ে, না আবার লেগে যাবে গায়ে, আমি বলছি উভয় ক্ষেত্রে, ছেলে হোক বা মেয়ে হোক, যে চলে যাবে চলে যাক। এর জন্য একটা খুব শায়রি আছে, বলছে যে তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही। কি হয়েছে, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत बड़ी है जमीन, मिलेंगी लाखों हसीन, इस जिंदगी में सनम तू अकेले तो नहीं। তাহলে এটা, এর জন্য কি এরপরে যদি ব্রেকআপ হয়, স্বাভাবিক ব্যাপার, অনেক এগুলো নিয়ে ডিসকাস করা খুব প্রয়োজন, তাই না। আমি ঠিকঠাকভাবে, ব্রেকআপের জন্য নয়, হ্যাঁ, আমি ঠিকঠাকভাবে ডিপ্রেশন ফেস করেছি, অ্যান্ড আই নো ইটস ভেরি ভেরি পেইনফুল, ভেরি স্ট্রেসফুল, ভীষণ। আমি বোঝাবো কিছুক্ষণ পরে। এই যে আমি এই জায়গাটা বললাম, তার মানে কি আমার ডিফেন্স মেকানিজম ভীষণ স্ট্রং, মানে আমার সাথে ওই সেরকম ব্যাপার নয়, কিন্তু ভাবো না যারে ওরকম নয়। তাহলে এটাও হতে পারে ব্রেকআপের ফলে, ফেলিয়ারে হতে পারে। কেমন ধরনের ফেলিয়ার দেখো একটু আমরা বোঝার চেষ্টা করি, ফেলিয়ার কেমন হতে পারে, একটা দুটো এক্সাম্পল নেবো তাহলে বুঝে যাবে ফেলিয়ারটা কেমন। একটা ছেলে যে ক্লাস মানে 1 থেকে একদম পুরো 12 পর্যন্ত ফার্স্ট 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 ফার্স্ট, হঠাৎ করে যখন সে ফেলিয়ার দেখে না, ওটা সহ্য হয় না, আর লিঙ্ক হয়ে যায় এটা সোসাইটির সাথে, আর ওটা ভাবতে থাকে যে এর জন্য হয়তো আমি জবলেস হয়ে যাব, তাই না। তখন ওর ভিতরে কি হবে, সেন্স অফ হেল্পলেসনেস কাজ করে, হোপলেস কাজ করে, তখন তার ভিতরে ডিপ্রেশন আছে। এবার কোশ্চেন আছে, আচ্ছা ডিপ্রেশন থেকে এবার সুসাইড কখন চলে যায়। এই যে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো একজন মানুষের ডিফেন্স মেকানিজম কেমন, ভালো করে শুনবে, ডিফেন্স মেকানিজম, এটা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিফেন্স মেকানিজম কেমন, ডিফেন্স মেকানিজম কেমন রয়েছে সেটা ডিপেন্ড করবে এখানে। আমরা সবাই ডিপ্রেশনে পড়ি, অনেকে ডিপ্রেশনে পড়ে, আমাদের বাবা মাও ডিপ্রেশনে পড়ে, তারা কি সুসাইড করে নিচ্ছে না, কেন, তাদের ডিফেন্স মেকানিজম ভীষণ স্ট্রং। একজনের ব্রেকআপ হলো, ও সহ্য করতে পারলো না, আর ইটস ভেরি হার্ড, তাই না, সহ্য করতে পারলো না, তার মানে কি ওর ডিফেন্স মেকানিজম স্ট্রং নয়, ও ওটা সহ্য করতে পারলো না দেখে ও নেক্সট স্টেজে চলে যায়। ফেলিয়ারটাকে ও সহ্য করতে পারেনি, তার মানে ডিফেন্স মেকানিজম স্ট্রং নয়। ওকে, যেমন একজন ডেথ, কোনো নিজের আপনজন যখন মারা যায়, নিজের কাছের মানুষ মারা গেল, তাহলে আমরা অবভিয়াসলি আমাদের মন খারাপ হবে, ডিপ্রেশনে আমরা চলে যেতে পারি, খুবই কাছের মানুষ যদি চলে যায়, তাই না।
কিন্তু ওই টাইমে তোমার ডিফেন্স মেকানিজম কেমন? তোমাকে বোঝানোর মতো কি এরকম লোক আছে যে আচ্ছা, যে ওই যে কথাটা আছে না, যে আমাদের মানে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিলেন যে আমাদের যে শরীর রয়েছে ইটস লাইক আ ড্রেস, মানে যে শার্টের মতো। আমরা যেমন প্রত্যেক দিন নতুন নতুন শার্ট চেঞ্জ করি পুরনো হয়ে গেলে, সেরকম মানব জীবনও, তাই না? যে যখন পুরনো হয়ে যায় তখন শুধু আমরা একটা বডি থেকে অন্য একটা বডিতে চলে যাই, আত্মাটা এটা এরকম রয়েছে। কিন্তু এগুলো আধ্যাত্মিক কথা। আর এরকম সিচুয়েশনে না মানুষকে সন্তুষ্ট দেওয়া খুব প্রয়োজন। আর সন্তুষ্ট দেওয়ার সব থেকে মানে ভালো উপায় কি? ভাগ্য, ভাগ্যের দোষ। কারণ ওই টাইমে হয়তো তার কাছে এমন কেউ নেই, তার কাছে হয়তো ইমোশনালি সাপোর্ট দেওয়ার মতো কিছু নেই। এর জন্য তো কোটা বা এই সমস্ত জায়গায় সুসাইড রেট বেশি। প্যারেন্টসের সাথে কথা বলতে পারছে না, প্যারেন্টসের সাথে কথা বলতে গেলে প্যারেন্টস বলছে আর উল্টাপাল্টা কথা বলিস না, পড়তে পাস। তো কার সাথে বলবে? এরকম হতে পারে। হেল্পলেসনেস। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি, তোমার প্রাইভেসি যদি কেউ নষ্ট করে দেয় তাহলে হতে পারে যে তুমি ডিপ্রেশনে চলে যাবে। ঠিক আছে, এবার এরকম সিচুয়েশন আমার লাইফে এসছে। আমি ঠিকঠাক, এবার আমি জানি না অন্য কেউ থাকলে আমি জানি না কি করতো না করতো, যার সাথে হয় সেই বোঝে। তো আমি যে এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে এসেছি, এই সিচুয়েশনটাকে যে আমি হ্যান্ডেল করতে পেরেছি। আর আমি অনেস্টলি বলছি আমি ডিপ্রেশনে ছিলাম, মানে আমি জানি তো ডিপ্রেশন কাকে বলে। 2 সপ্তাহ বলে আমি বলতামই না ডিপ্রেশন, তাই না? তো এই যে এবার কি আমার ডিফেন্স মেকানিজম ভীষণ স্ট্রং, আমাদের ইউপিএসসিতে শিখিয়ে দিয়েছে জীবনে যে এত বড় প্রবলেম হয় না, আর কি মানে সলিউশন করতে হবে, কারোর সাথে কথা বলতে হবে, বাবার সাথে, মার সাথে, ভাইয়ের সাথে। কিছুদিন টেনশনে থাকবে, জীবন অনেক বড়। শুধু থরি না আমার এগুলো জিনিসে যে আমার লাইফ টিকে রয়েছে, নেই। তো এগুলো জিনিস মনে রাখলে আমার মনে হয় যে এরপর থেকে আপনারা এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবেন। এবার দেখবো আচ্ছা এগুলো তো বুঝলাম, সলিউশন কি? এর সলিউশন কি হতে পারে সেগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? আই থিঙ্ক এই পর্যন্ত আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন। এবার আমরা একটু সলিউশনের দিকে আসি। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট এটাই যে আচ্ছা ঠিক আছে আমি বুঝে গেলাম টপিক, আমার আমার এরকম হয়। অনেকের মনে হচ্ছে আরে এগুলো তো হয়, কালকেই তো ব্রেকআপ হয়েছিল, আমারও তো মনে হচ্ছে, তাহলে আমি ডিপ্রেশনে চলে যাবো? না না, তুমি যাবে না, শুনে নাও সলিউশনসগুলো, তাহলে তুমি আর ডিপ্রেশনে যাবে না। ঠিক আছে, চলো এবার আমরা একটু সলিউশন থেকে ঘুরে আসি। সলিউশন, সলিউশন নাম্বার 1 সলিউশন সেটা হলো কি জানো তো? ইমোশনাল। ইমোশনাল মানে রিলেশন। তুমি বলো আবার রিলেশন? শোনো, কিন্তু একটা রিলেশনের জন্যই তো আমার অবস্থা এরকম, তাই না? রিলেশন, ভালো শায়রি শোনো, মন দিয়ে শোনো, লাস্টে একটা সুন্দর শায়রি আছে। রিলেশন, পেনও কি বোঝা শিখে গেল নাকি? অটোমেটিক কাজ করছে, হয়ে পড়ছে মনে হয়। দেখো রিলেশন বলছে, দেখো যদি কারোর লাইফে এরকম ক্রিটিক্যাল মোমেন্টস আসে, সবার লাইফে আসে, তো যতগুলো আমি সিচুয়েশন বললাম না, এগুলো সিচুয়েশন থেকে বেরোনো যায়। হ্যাঁ, নাম্বার 1 খেয়াল রাখতে হবে তোমার লাইফে কিছু রিলেশন থাকতে হবে, ভালোবাসার কিছু মানুষ তোমার কাছে থাকতে হবে। হয় কেউ তোমাকে কন্ডিশনাল লাভ করবে, কেউ তোমাকে কন্ডিশনাল ভালোবাসবে, আবার কেউ আনকন্ডিশনাল ভালোবাসবে। কন্ডিশনাল ভালোবাসবে বা আনকন্ডিশনাল ভালোবাসবে, তাই না? আচ্ছা কন্ডিশনাল, কন্ডিশনাল কেমন হতে পারে? কন্ডিশনাল হতে পারে আনকন্ডিশনাল, যেমন কে হয়? মা। আনকন্ডিশনাল লাভ, যাই হোক যাক, খারাপ হোক ভালো হোক যেই হোক। ছোটবেলায় দেখতে না, দেখো তুমি কাউকে মেরে চলে এসছো, যেমন তোমার ঠাকুমা, আনকন্ডিশনাল লাভ। মানে আমি ছোটবেলায় চলে যেতাম খেলতে, আমি কিন্তু মেরেছি, আমাকে বকবে না, অন্যজনকেই বকবে। আনকন্ডিশনাল লাভ, মা আনকন্ডিশনাল লাভ, তাই না? তো এরকম যদি তোমার লাইফে বা আপনাদের লাইফে রিলেশন থাকে, তাহলে আপনি যেগুলো আমি সিচুয়েশন বললাম এগুলো থেকে বেরোনো খুব ইজি। তাহলে এরকম রিলেশন যাদের সাথে আছে তাদের সাথে কথা বলতে হবে। কন্ডিশনাল রিলেশনস মানে কেমন হতে পারে? কন্ডিশনাল মানে বলছি না যে মানে টাকা পয়সার ব্যাপারে, এরকম কন্ডিশনাল রিলেশনশিপ হতে পারে। যেমন ফ্রেন্ডস রয়েছে, তুমিও ফ্রেন্ডসকে খেয়াল রাখো, তুমি ওর কথা ভাবো, তোমাকেও ফ্রেন্ডস তোমার কথা ভাবে, তোমাকে কেয়ার করে।
তো এরকম কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল মিক্সারে যদি তোমার রিলেশনশিপ থাকে দু একটা, যেমন আমার টাইমে অনেক সাপোর্টের মতো লোক ছিল, তাই না? সবার লাইফে আছে বাবা, কোনো চাপের ব্যাপার নয়। নাম্বার দুই সলিউশন কি হবে? নাম্বার 2 যেটাকে বলা হয় সেটাকে বলে বি এক্সপ্রেসিভ। বি এক্সপ্রেসিভ, বি এক্সপ্রেসিভ। এও কি ডিপ্রেশনে চলে গেল নাকি? শুনতে কাজ করছে না কেন বুঝতে পারছি না, দুটো সিলেক্ট হয়ে যাচ্ছে মনে হয় কোনো কারণে। হ্যাঁ, বি এক্সপ্রেসিভ। বি এক্সপ্রেসিভ মানে তোমার ভেতরে যেটা রয়েছে কথা বলো। তোমার যদি মনে হয় যে আমি আইআইটি করব না, বা আমি এই জিনিসটা আমার দ্বারা হচ্ছে না, বা কোনো প্রবলেমে পড়েছো, এক্সপ্রেস তো করো কারোর সামনে। এক্সপ্রেস হতে হবে। তুমি যে টাফ মোমেন্টসে চলছো, তুমি যদি হোস্টেলে থাকো তাহলে তুমি এক্সপ্রেস করো তোমার ফ্রেন্ডের সাথে, কারোর সাথে তুমি কন্ট্যাক্ট করো যারা তোমাকে ভালোবাসে। তাকে প্রকাশ না করে তোমাকে কি করে সলিউশন দেবে বলো? যদি তারা নাই জানে যে তুমি এই সিচুয়েশনে আছো, তোমাকে কি করে সলিউশন দেবে? তাহলে সেকেন্ড কি হতে হবে? প্রথমে তোমার রিলেশন কিছু রাখতে হবে ভালো ভালো। সেকেন্ড, বি এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ থাকতে হবে। নাম্বার 3, এক্সপ্রেসিভের পর তোমাকে এটা অ্যাভয়েড করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট, হোয়াট পিপল উইল সে। হোয়াট পিপল উইল সে। যদি আমি চাকরি না পাই তাহলে আমাকে কি বলবে সমাজ, মানে মানুষ কি বলবে, এটা তোমাকে ছাড়তে হবে। যা কিছু আমি বললাম একবার ভেবে দেখো, আমরা জানতে বা অজান্তে কিন্তু এটা ভাবি, তাই না? হ্যাঁ, ভাবা উচিত না কেন? উচিত, সব জায়গাতে থরি না। তুমি কি খাবে, তুমি কি পড়বে, কখন ঘুম থেকে উঠবে, কখন উঠবে না। এবারের মেয়েটা দেখি সন্ধ্যাবেলা টিউশন পড়ে আসে, তো কি দুপুরবেলা টিউশন পড়ে আসবে? তো জবের যদি তুমি শুনে নাও যে এগুলো লোকজন বলছে, তো মানুষের কথা শোনা ছাড়তে হবে। নেগেটিভ কথা তুমি শুনবে। যে দেশে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এনাদেরকে ক্রিটিসাইজ করতে ছাড়ে না, খান স্যারকে ক্রিটিসাইজ করতে ছাড়ে না, সেখানে আমার আর তোমার ক্রিটিসাইজ হবে, লোক আমাদেরকে নিয়ে উল্টোপাল্টা বলবে, তো কি হয়েছে? ভালোবাসার কত লোক আছে একবার ভেবে দেখবে। তুমি ওদের কথাই ভাবো শুধু, এই লোকটা আমার খারাপ বলো, এটাও তো ভেবে দেখো যে তোমাকে ভালোবাসার জন্য কত লোক রয়েছে। তুমি যদি একবার চলে যাও, যারা তোমাকে ক্রিটিসাইজ করছে ওদের কিচ্ছু যায় আসে না। তুমি যদি সুসাইড করে নাও, ডিপ্রেশন চলে যাও, কারোর কিছু যায় আসে? কিচ্ছু আসে যায় না। ওই যে বাড়িতে দুজন বসে রয়েছে না, তাদের ভীষণ যায় আসে। আর এগুলো আমি নিজে অনুভব করেছি। যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আরে কেউ নেই, কিন্তু আমার মা উইদিন মানে যাই কাজ থাক, বাড়ি আমার 2-3 ঘন্টা লাগে যেতে, ওইভাবে চলে এসছে। আমার বোন ওইভাবে চলে এসছে। তো তুমি কাদের কথা ভাবছো? তো এর জন্য বলেছেন যে প্লিজ হোয়াট পিপল উইল সে, বা সমাজের কিছু নিয়ম আছে, কিছু আছে, সেগুলো মেনে চলো। শুনতে হবে বলো যা তাই, আইআইটি পড়, এগুলো কর, ও কর, কি দরকার? যেটা নিজের কোয়ালিটিতে নিজের ভালো লাগে সেটা করো। কেননা দেখো, লোক তোমার সম্পর্কে কি ভাবলো এটাও যদি তুমি ভাবো, তাহলে লোকে কি ভাববে? ভাবুক না, তাই না? তো আনসার সবাইকে দিতে যাবে না। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে যে তোমাকে বলছে কি। তোমার যদি ভালো চেনা জানা কোনো লোক বলে তাহলে ইটস ওকে, শুভাকাঙ্ক্ষী। ওকে, এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় আমাদের সাথে, সেটা হলো নেগেটিভিটি। মানুষ এগুলোতে ভরে গেছে, বুঝলো তো? অনেক পজিটিভ লোক আছে, নেগেটিভিটি। নেগেটিভিটি কোন 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 দিকে বলো তো? নেগেটিভিটি কোনো পার্সন হতে পারে, নেগেটিভিটি কোনো ভিডিওস হতে পারে, নেগেটিভিটি কোনো থটস হতে পারে। এগুলো সমস্ত কিছু রেসপন্সিবল হতে পারে তোমার ডিপ্রেশনের জন্য। আচ্ছা, কেমন ভাবে? নেগেটিভ পার্সন, ফেল হয়ে গেলি তো, জানতাম তুই পারবি না, শুধু শুধু তুই পড়তে এসিস, কিচ্ছু হবে না তোর দ্বারা। এগুলোকে তাড়াতাড়ি 10 কিলোমিটার দূর দিয়ে তারপরের দিন থেকে চলবে। সেকেন্ড হচ্ছে এই যে কি বললাম, এটা ভিডিও ইউটিউবার কিছু কিছু আছে, নাম নেব না, হ্যাঁ, ওগুলোর থেকে ফুড ব্লগার, প্লেটে 3টে পরোটা, এগুলো জিনিস তুমি যদি দেখো, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আর বাস্তবিকতা থরি না।
যখন তুমি সোশ্যাল মিডিয়ার সাথে নিজের লাইফকে তুলনা করতে স্টার্ট করে দাও তখন ডিপ্রেশন চলে আসে। আমার কাছে আইফোন নেই, আমি আয়নার সামনে গিয়ে ছবি তুলতে পারছি না। এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। নেক্সট হচ্ছে থটস। থটস মানে তুমি কাদের সাথে মেশো, কেমন কথাবার্তা বলো, সেটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলে। তো এগুলো জিনিস যদি দেখে চলো তাহলে দেখবে অনেকটা কমে গেছে, তাই না? ওকে, তাহলে একটা হলো নেগেটিভিটি। নাম্বার 5, এ পাক্কা ডিপ্রেশন এ বুঝে গেছে বোর্ড যে ডিপ্রেশন কি, ও মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে। আচ্ছা নাও, নেক্সট সব থেকে আরো ইম্পর্টেন্ট খাতারনাক যে দেখবে, এগুলো তোমাদের সাথে মিলবে বা আপনাদের সাথে মিলবে, এক্সপেকটেশন ফ্রম আদার্স। এক্সপেকটেশন ফ্রম আদার্স কেমন হতে পারে? ভ্যালেন্টাইন্স ডেতে আমি গিফট নিয়ে গেলাম, কিছু জানেনি, ও একটা ফুল দিতে পারলো না। দেখো, এটা আমি এক্সাম্পল দিলাম। কারোর কাছ থেকে এক্সপেকটেশন যদি তুমি রাখো আর যদি সেটা পূরণ না হয়, তাহলে তোমার যে সেরোটিন হরমোন, তাই না, বা যেগুলো তোমাকে হ্যাপি রাখে, ডোপামিন, এগুলো আর রিলিজ হবে না। তখন আমি বলেছি ধীরে ধীরে তুমি খারাপ লাগবে, ওটা নিয়ে আরো ভাবতে শুরু করলে ধীরে ধীরে একসময় এই জায়গাতে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হতে পারে? এক্সপেকটেশন ফ্রম আদার্স। রাখবে না কেন? রাখবে, বেশি নয়। তাহলে এটা আমাদেরকে খেয়াল করে চলতে হবে। একটা এখানে বিশেষ দ্রষ্টব্য হলো, যেগুলো আমি বলছি সেগুলো যে নেসেসারিলি আমি 100% পূরণ করতে পারি এমন নয়, আমিও হিউম্যান বিং। কিন্তু আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে সোসাইটিটাকে বেটারমেন্ট করা যায়, মানুষের যাতে ভালো করি, খারাপ যাতে না হয়। এগুলো করো, দেখবে তুমি স্যাটিসফাই থাকবে। আর কি, তোমার সাথে কিছু রিলেশন থাকতে হবে বা তোমাকে এমন কোনো কিছু করতে হবে যে তুমি কাউকে হেল্প করতে পারছো। হেল্প, একজন মানুষকে হলেও তুমি হেল্প করতে পারছো, ওতে কি হয়? তোমার মন খুশি হয় আর তোমার বডিতে ডোপামিন, সেরোটোনিন এগুলো রিলিজ হয়, স্টার্ট করে, তাই না? নাম্বার 6, তাহলে তোমাকে কি করতে হবে? সোসাইটির দিকে কিছু তোমাকে কন্ট্রিবিউশন করতে হবে। নেক্সট যেটা, সেটা হলো ইমোশনাল ডিপেন্ডেন্সি। ইমোশনাল ডিপেন্ডেন্সি। আচ্ছা, ইমোশনাল ডিপেন্ডেন্সি বলতে আমি কি বলতে চাইছি? ইমোশনাল ডিপেন্ডেন্সি মানে হলো যে তুমি কারোর উপরে এতটাই ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যেও না যে সে যদি চলে যায় তুমি আর থাকতে পারবে না। এরকম হয় রিলেশনশিপে, এটা সব থেকে বেশি হচ্ছে। এ নামে দেখো, বয়স, আমাদের এই যে ভালোবাসার বয়স আর পড়াশোনা করার বয়স দুটো সেম টাইমে হয়ে গেছে। মানে আমার কথা বলছি না, প্রবলেম হচ্ছে আজকালকার দিনে যে জীবন গড়ার বয়স আর জীবনে একজন রাখার বয়স দুটো সেম এজে হওয়ার ফলে একজন আরেকজনের প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্স হয়ে যায়। এবার যখন যেটা কাট হয়ে যায় না, তখন ওই যে ধাক্কাটা, ওর ভিতরে ওই ডিফেন্স মেকানিজমটা তৈরি হয়নি, কারণ এর আগে তো কোনোদিন ওই ধাক্কা খায়নি, ধাক্কা তো এর আগে পায়নি। ফার্স্ট টাইম ধাক্কা পেয়েছে, তাও তার কাছে, যার কাছে ইমোশনালি ডিপেন্ড হয়েছিল। ভিডিও কল সারা রাত ধরে চলতো, নিঃশ্বাস প্রশ্বাস শুনেছে। হঠাৎ করে যদি ছেড়ে চলে যায় এই বলে কালকে থেকে আর ফোন করো না, বেচারার মন কতটা কষ্ট হয় বুঝেছো? তো ডিপ্রেশনে যাবে না কেন, তাই না? এটা নর্মাল ব্যাপার। কিন্তু ওই টাইমে ওই ছেলে বা মেয়েটার হেল্প করা উচিত। আমি তোমাদের এক্সাম্পল বলছি, আমাদের স্কুলে একটা ছেলে পড়তো, সিনিয়র ছিল আমাদের থেকে। ও একটা মেয়েকে পছন্দ করতো, আমি নাম নিচ্ছি না কারোর, বিকজ ইটস প্রাইভেসি। ওকে, আমি কারোর প্রাইভেসি নিয়ে রাখতে পারি না। ওই ছেলেটা একটা মেয়েকে খুব ভালোবাসতো। ও প্রত্যেক দিনই ফেসবুকে পোস্ট করতো, মানে সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনোভাবে পোস্ট করতো যে আর কদিন আর কদিন, কিন্তু কেউ এটা কেয়ার করেনি অতটা, নর্মাল লিখছে হয়তো। যেদিন ঘটনাটা ঘটে যায় তখন বোঝা যায় যে ও অ্যাকচুয়ালি কি মেসেজ দিতে চাইছিল। তো যদি কেউ আপনার সামনে বা আমাদের সামনে এই ধরনের কথা বলে, তার সাথে হাসি ঠাট্টা না করে তাকে একটু বুঝি যে লাইফ অনেক বড়, ভাই হোক, বোন হোক, রুমমেটস হোক, লাইফ ইজ ভেরি প্রেসিয়াস। সেটা তুমি অন্য কারোর জন্য না হোক, তোমার জন্য কেউ অবভিয়াসলি, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, তোমার বোন, দাদা, ভাই, এরা তোমাকে, তুমি যদি চলে যাও এরা না আর তোমাকে পাবে না কিন্তু কোনোদিন।
তো তাদের কথা ভেবো। আর যদি কখনো কোনো রকমের প্রবলেমস হয়, আমাদের ইন্ডিয়াতে অ্যাওয়ারনেস অনেক কম রয়েছে, অনেক হেল্পলাইন আছে, আমি তোমাদের বলছি। যেমন কিরণ মেন্টাল হেলথ লাইন একটা প্রোগ্রাম চলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে কন্ট্যাক্ট করতে পারো, প্যারেন্টসের সাথে কথা বলতে পারো। কিন্তু কোনোদিনও এরকম ডিসিশন নিও না, কারণ এই ডিসিশন যখন তুমি নেবে না, তোমার বাবা মার তোমার মতো কাউকে পাবে না, সারা জীবন বুকের পাশে একটা পাথর হয়ে থেকে যাবে। আর একটা আমি নিজের চোখে দেখেছি, আমি বললাম না আমার বন্ধুটা মারা গেছে, ওর মা এখনো ঠিক মতো কথা বলতে, মানে কথা বলতে ঘাবড়ে যায়, আমরা যখনই যাই দেখলে কান্না করে দেয়। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে যে সমস্ত ভাই বোনরা, তো সবাই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো, যে যদি এরকম কোনোদিন কিছু আসে, তাহলে এগুলো যাতে আমরা খুব লাইটলি না নিই, আর খুব সিরিয়াস না নিই, প্রবলেমগুলো একটা ব্যালেন্সড রেখে ঠিকঠাকভাবে যাতে পার করতে পারি। আর যদি কোনো হেল্প লাগে এগুলোর দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে হোক, ইমোশনালি হোক, বা মনে হয় যে কোনো এক্সামসের জন্য প্রিপারেশনের জন্য কথা বলা দরকার, সে তুমি পঠন পাঠনে পড়ো না পড়ো, যদি তোমার মনে হয় যে আচ্ছা পড়াশোনার জন্য আমার এই নলেজটা দরকার, এই জিনিসটা আমার জানা দরকার, রিচ আউট, যে কোনো সময় তোমরা আসতে পারো, কথা বলতে পারো, তাই না? সো এটাই ছিল আমাদের আজকের টপিক। যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন যে কোন কোন সিচুয়েশনসগুলো আপনি এক্স্যাক্টলি ফেস করেছিলেন আর কিভাবে সেটাকে হ্যান্ডেল করলেন, তাহলে আমিও বুঝতে পারবো যে ক্রিটিক্যাল সিচুয়েশনস কিভাবে আপনি হ্যান্ডেল করলেন, বা আমিও শিখতে পারবো, আর অনেকেই শিখতে পারবে। তাই এরকম আর ইন্টারেস্টিং যদি ভিডিও আরও চান, তাহলে বলবেন যে কোন টপিকে আপনারা ভিডিওস চান, তাহলে আমি ওই টপিক সম্পর্কে রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও অবশ্যই বানাবো। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের খেয়াল রাখুন। সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ। শায়রি, হ্যাঁ, যখন এত কিছুই চললো তো বলি লাস্টেই যে দেখো, ভয় একটা শায়রি আছে, তো স্যার আমাদের বলতেন বলতেন যে জীবন অনেক বড়, তাই না? যদি কেউ কোনো এক্সামের জন্য প্রিপারেশন নেয়, কোনো কম্পিটিশনের জন্য প্রিপারেশন নেয়, কোনো বিজনেস করতে চায়, বা যে লাইফের যে কোনো কিছু করতে যাচ্ছে কিন্তু বারবার ফেল হয়ে যাচ্ছে, তো স্যার বলতেন এগুলো নিয়ে অত টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তো উনি বলতেন শায়রিটা যে কিউ ডরে জিন্দগি মে ক্যা হোগা, কিউ ডরে জিন্দগি মে ক্যা হোগা, কুছ নেই হোগা তো তজুরবা হোগা, এক্সপেরিয়েন্স ইম্পর্টেন্ট, ফেলিয়ার ইম্পর্টেন্ট, ফেলিয়ার ছাড়া কিছু হয় না। আমিও অনেকবার ফেল হয়েছি, বহুতবার ফেলিয়ার মানুষকে ভীষণ স্ট্রং করে নেয়। আরেকটা খুব ভালো শায়রি কয়েকদিন আগেই পড়ছিলাম, তো শায়রিটা হচ্ছে এটাই যে খুদি কো কর বুলন্দ ইতনা কি হর তকদির সে পেহলে, নিজেকে এত পরিমাণে কষ্ট করো পড়াশোনার পেছনে যেটা করছো, তো বলছে খুদি কো কর বুলন্দ ইতনা কি হর তকদির সে পেহলে খুদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা ক্যা হ্যায়। মানে এত কষ্ট করো, এমন পড়াশোনা করো, ওপর থেকে আল্লাহ ভগবান যাই আছে কিনা এসে তোমাকে বলবে যে বল এবার কি চাই। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।